আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ভয়েস অফ জান্নাতের চ্যানেলের পক্ষ থেকে আমি সুজন। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, কেউ পুরো গল্পটা না শুনে বাজে কমেন্ট করবেন না। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের সাথে যদি কথা বলতে চান, ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আর হ্যাঁ, আমাদের গল্পতে লাইক করে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। তো চলুন গল্পটা শুরু করা যাক। মেঘালয়ের এমন আচরণে হতভম্ব হয়ে যায় তিয়ানা। কি হচ্ছে বুঝতে পেরে বিছানা থেকে তাড়াতাড়ি করে নেমে যায়। ঘুমের ঘরে কোন ঘরে ঢুকেছে বুঝতে পারেনি সে। এক পলক মেঘালয়ের দিকে তাকায় তিয়ানা। মেঘালয় তখনও 2 হাত শরীরে জড়িয়ে রেখেছে। তিয়ানা বলল, তুমি মেয়েদের মতো ওরকম গায়ে হাত পেঁচিয়ে রেখেছো কেন? ভাইয়া, আমি মোটেও তোমার দিকে হা করে তাকিয়েছিলাম না। ঘুম থেকে জেগে বুঝতে পারিনি কি হচ্ছে। আর আমি জানি তুমি ভাইয়া, তাই নজর দেওয়ার প্রশ্ন আসে না। আমার ভাইয়া নয়, সাইয়া আছে। কথা শেষ করে এক প্রকার দৌড়ে ঘর থেকে চলে যায় তিয়ানা। মেঘালয় শরীর থেকে হাত সরিয়ে বাম হাত কোমরে রেখে তিয়ানার যাওয়ার পথে ভ্রুকুটি করে তাকায়। তিয়ানা কি বলল? ছায়া আছে মানে? এই মেয়েকে তো সে দেখেই নেবে। ঘুমানোর জন্য বিছানায় শয় মেঘালয়। হুট করে একটা কথা মনে পড়ল তার। তিয়ানা তাকে তুমি করে বলল না। অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসে মেঘালয়ের। নিজের ঘরে এসে দরজার খিল আটকে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় তিয়ানা। বড় বড় শ্বাস নেয় সে। আর চোখে আয়নায় নিজের প্রতিবিম্বি দেখে সে। ফর্সা গাল দুটো লজ্জায় লাল আভা ছড়িয়ে গেছে। কান থেকে কেমন গরম বের হচ্ছে। মেঘালয়কে এভাবে দেখে তার ইচ্ছে করছিল জাপটে ধরে থাকতে। তারপর যা হয় দেখা যেত। তার ইচ্ছে করছে ছুটে গিয়ে মেঘালয়কে জাপটে ধরে মেঘালয়ের সাথে মিশে যেতে। গলা শুকিয়ে যায় তার। কাঁপা কাঁপা হাতে পানি ঢেলে খায়। বুকের ভেতর ধরফর ধরফর করছে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে তিয়ানা। মেঘালয়ের জিম করা সুঠাম 6 প্যাক বডি তার সামনে দৃশ্যমান হয়। লজ্জায় কেঁপে উঠে চাদর খামচে ধরে সে। অবন্তীকে বাড়ি পৌঁছে দিয়ে গাড়িতে এসে বসে তিলাত। বাড়ি ফেরার পথে রাস্তার ফুটপাতে বসে একটা মেয়েকে কাঁদতে দেখে অবাক হয় তিলাত। এত রাতে এক মেয়ে এভাবে রাস্তায় বসে কাঁদছে। কৌতূহলে গাড়ি থামিয়ে মেয়েটার কাছে যায় তিলাত। কোনো বিপদে পড়লো কিনা। তবে কাছে গিয়ে অবন্তীকে দেখে বেশ বিস্মিত সে। বলল, আরে অবন্তী না, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে যায় অবন্তী। ভয়ে আঁতকে উঠে পাশে তাকায়। তিলাতকে দেখে শান্ত হয় অবন্তী। অবন্তীর ভয়টা বুঝতে পেরে মৃদু হাসে তিলাত। বলল, আমাকে চিনতে পারছো? আমি তিয়ানা ভাই। জি ভাইয়া। তুমি এত রাতে এখানে কি করছো? মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল, তাই নিতে আসছি। দূরত্ব বজায় রেখে অবন্তীর পাশে ফুটপাতে বসে তিলাত। বলল, তাই বলে রাত 12:30টার দিকে ঘর থেকে বের হবে? যদি কোনো বিপদ হয় তখন? বিস্মিত হয় অবন্তী। অবাক হয়ে তিলাতের দিকে তাকায় সে। এত রাত কখন হলো? অবন্তীর দৃষ্টির মানে বুঝতে পেরে হালকা হাসে তিলাত। বলল, সময় দেখোনি হয়তো, কিন্তু এভাবে কাঁদছিলে কেন? হাসার চেষ্টা করে অবন্তী বলল। তেমন কিছু না ভাইয়া। অবন্তীর চোখে চোখ মিলায় তিলাত। অবন্তীর চোখের কোণে জল লেগে আছে। কান্নারত মুখে মেকি হাসি। অন্যরকম সুন্দর লাগছে অবন্তীকে। বুকের ভেতর কেমন ধক করে কেঁপে উঠল তিলাতের। অদ্ভুত অনুভূতিতে ঘিরে ধরে তাকে। শ্বাসরুদ্ধকর অবস্থা হয় তার। তৎক্ষণাৎ অবন্তীর থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে দেখে সে। জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় তিলাত। ভেতরের অনুভূতি দাবিয়ে রেখে বলল,
চলো তোমাকে পৌঁছে দিই। উঠে দাঁড়ায় অবন্তী, হালকা হেসে বলল। তার দরকার হবে না ভাইয়া, আমি চলে যেতে পারবো। অবন্তীর তাকে ভাইয়া সম্বোধনে হুট করে তার ভেতরটা তেতো হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। নিজের এমন মনোভাবে নিজেই অবাক হয় তিলাত। নিজের তেতো ভাবটা সরিয়ে বলল। তোমাদের বাসা তো গলির অনেক ভেতরে, চলো আমি পৌঁছে দিচ্ছি। অবন্তী আর কথা বাড়ায় না। মনে মনে তারও বেশ ভয় লাগছিল এত রাত হয়ে যাওয়ায়। সে ভাবতেও পারেনি এত রাত হয়ে যাবে। তুলিকাকে ঘরে আসতে না দেখে বারবার দরজার কাছে গিয়ে উকি দিয়ে দেখছে সাজিদ। তুলিকা এখনো ঘরে আসছে না দেখে রাগ হয় সাজিদের। তুলিকা কি জানে না সে সাজিদের আশেপাশে থাকলে সাজিদের ভালো লাগে? পরক্ষণেই ভাবে, সে তো কখনো বলেইনি তুলিকাকে। আবার নিজ মনেই বলে, এখন বলিনি তাতে কি, আগে তো বলেছে। তুলিকার তো জানা যে তার উপস্থিতি সাজিদের ভালো লাগে। ছেলেটার উপর রাগ হয় সাজিদের। বাপের প্রেমে হিটলার হয়ে ঢুকেছে। রাত কয়টা বাজে এখনো বাড়ি ফিরছে না, আর ছেলের চিন্তায় তার বউ তাকে ভুলে গেছে। মুখ ভার করে কতক্ষণ কাউচে বসে থাকে সাজিদ, আবার উঠে হাঁটাহাঁটি করে বিছানায় বসছে। হাত ঘড়ির টাইম দেখে বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করছে তুলিকা কি করছে। ছেলে মেয়েদের চিন্তায় তার বউ তাকে ভুলে যাচ্ছে। বাহ! গাড়ির হর্নের শব্দে এক প্রকার লাফিয়ে ওঠে সাজিদ। আজ ছেলের একটা হেনস্থা করবে সে। এমন হিটলারগিরি চলবে না তার বাড়িতে। দ্রুত হেঁটে বসার ঘরে যায়। তুলিকা দরজা খুলে পাশে দাঁড়ায়। তিলাত ভেতরে ঢুকে বাবার চোপসানো মুখের দিকে তাকিয়ে ভ্রুকুটি করে ফেলে। মাকে ধরে বলল। তুমি এখনো জেগে আছো কেন? আম্মু ঘুমিয়ে যেতে আমার কাছে তো বাসার চাবি ছিল। ছেলেকে নিজের কাছ থেকে সারিয়ে ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে বলল। তোরা বাড়ির বাইরে থাকলে আমার চিন্তা হয়, কেন বুঝিস না? এতবার করে বলি বেশি রাত করবি না, কিন্তু কে শোনে কার কথা? ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। তুলিকার কথায় তাল মিলিয়ে সাজিদ বলল। হ্যাঁ একদম, আমার বাড়িতে এত রাত করে ফেরা চলবে না। তাদের চাকরি গোল্লায় যাক, এমন হিটলারগিরি আমার সাথে চলবে না। তিলাত থতমত খেয়ে যায় বাবার কথায়, বলল। আমি আবার কি হিটলারগিরি করলাম আব্বু? গম্ভীর স্বরে উত্তর দেয় সাজিদ। অনেক, যা তুমি বুঝবে না। যাও তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো। গম্ভীরভাবে কথা শেষ করে নিজের ঘরে চলে যায় সাজিদ। তিলাত বাবার যাওয়ার পথে হাবলার মতো তাকিয়ে থাকে। তুলিকা মৃদু হাসে। সাজিদের কথার মানে সে বেশ বুঝতে পেরেছে। উপরে উপরে দেখাবে, তাকে দেখতে পারে না, সহ্য হয় না। আবার উল্টো তাকে ছাড়া কিছুই বুঝে না। হাসে তুলিকা, প্রশান্তির হাসি। 20 বছর পরও তোর এই রাগ, এই জেদ মানা যাচ্ছে না সাদিদ। এখন ছেলে মেয়েরা বড় হয়েছে, এবার অন্তত সব ভুলে যা। ছুটির দিন দুই পরিবার মিলে গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। সে সুবাদে সবাই চৌধুরী বাড়ি, মেঘালয়দের বাড়িতে এসেছে। দাওয়াত খাওয়া শেষে সাজিদ এবং অভিক ছাদে আসে। সাজিদ রাতের আকাশ দেখছিল। এই রাতের আকাশের মতো নিজের জীবনটাও অন্ধকারে ঢাকা তার। অভিকের বলা কথায় আকাশের দিক থেকে ফিরে অভিকের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে এক প্রকার রাগ নিয়ে বলল সাজিদ। তোর মনে হয় আমি বেশি বেশি করছি? আমার রাগ জেদ কি জায়েজ না? সে কেন ফিরে এসেছে? আমি বলেছি? আমি কি তার হাতে পায়ে ধরেছি নাকি? সাজিদের হঠাৎ রেগে যাওয়ায় হতবাক হয়ে যায় অভিক। ছাদের দরজার কাছে গিয়ে দেখে কেউ আসছে কিনা। দরজা চাপিয়ে সাজিদের কাছে এসে তার কাঁধে হাত দিয়ে বলল। আসতে বল, কেউ শুনে ফেলবে। ছেলে মেয়েরা বড় হয়েছে, ওরা জেনে যাবে। জেনে গেলে জেনে যাবে। তিলাত মেঘালয় তো জানেই, বাকি তিয়ানা সেও জানুক। আমিও চাই সে জানুক। এত নাটক আমিও চাচ্ছি না। আমিও চাই এবার টিয়ানা জানুক। ও যাকে মা বলে জানে সে তার আসল মা নয়, তার মায়ের বোন। সে তার বাবাকে ঠকিয়ে পালিয়ে গিয়েছিল। অভিক কঠোর কণ্ঠে বলল। কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? তিনু এটা জানলে তুলি কতটা কষ্ট পাবে জানিস না? তিলাত, তুলির জন্য তুলি নিজে এখনো বাচ্চা নেয়নি। তাচ্ছিল্যের হাসি হাসে সাজিদ, বলল। তুই তুলির কষ্ট দেখলি, কিন্তু আমি? থেমে যায় সাজিদ, গলা আটকে যাচ্ছিল। নিজেকে সামলে বলল। তুলি তো আমার জন্য ফিরে আসেনি। ও ওর বোনের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখতে এসেছে। আমার সন্তান বলে তিলাত তিয়ানাকে নিজের বলে টেনে নেয়নি।
বোনের সন্তানদের নিজের কাছে টেনে নিয়েছে। আজ যদি তুলি আমাকে না ঠকাতো, তিলাত, তিয়ানা আমার আর তুলির সন্তান হতো, তিয়াশা আর আমার নয়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে হাঁপিয়ে যায় সাজিদ। পাশে থাকা ব্রেঞ্চিতে বসে পড়ে। কষ্ট হয় তার, কিন্তু কাকে বুঝাবে? ভেবেছিল অভিক হয়তো বুঝবে, কিন্তু অভিকও তুলির হয়ে কথা বলছে। কেউ এটা বুঝছে না যে তার কতটা কষ্ট হচ্ছে। যখন ভাবে তুলিকে কষ্ট দিবে না, সব ভুলে মেনে নিবে, ঠিক তখনই তার মনে পড়ে তুলি তার জন্য ফিরে আসেনি। তিয়াশাকে দেওয়া কথা রাখতে তার কাছে আসছে, তার সন্তানদের মা হয়েছে। তিয়াশা যদি কখনো মারা না যেত, তখন কি তুলি কখনো ফিরে আসতো? আসতো না। যে একবার বিশ্বাস ভাঙে, সে বারবার ভাঙে। তাই সে তুলিকাকে বিশ্বাস ভাঙার দ্বিতীয় কোনো সুযোগ দেবে না। সাজিদ শান্ত তবে কঠোর স্বরে বলল, যার কাছে আমার মূল্য নেই, আমার ভালোবাসার মূল্য নেই, তাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয় অভিক। নিজের কথা শেষ করে ছাদের দরজা খুলে ছাদ থেকে চলে যায় সাজিদ। অভিক সাজিদের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সাজিদ নিজের দিক থেকে ঠিক, ভুল তো কিছু বলেনি সে। ড্রয়িং রুমে বসে সবাই গল্প করছিল। সাজিদ ছাদ থেকে নেমে এক নজর সবাই বসে থাকা তুলিকাকে দেখে তিলাতকে উদ্দেশ্য করে বলল, আমার কাজ পড়ে গেছে, যেতে হবে। তুমি মাকে নিয়ে ফিরো, আসছি। কথা শেষ করে দাঁড়ায় না সাজিদ। তিয়ানা ডাইনিং টেবিলের উপরে বসে আপেল খাচ্ছিল। সাজিদের হঠাৎ এভাবে যাওয়া দেখে মায়ের দিকে তাকায় সে। তুলিকা মেয়েকে ইশারায় বলল বাবার পিছু পিছু যেতে। মায়ের ইশারা বুঝে তিয়ানা মুচকি হেসে চলে যায়। মেয়ের যাওয়ার দিকে দেখে দীর্ঘশ্বাস ফেলে তুলিকা। মৌমিতা তার দিকে সন্দেহ নিয়ে দেখছে। তুলিকা হাসার চেষ্টা করে বলল, মেঘ কোথায়? তাকে দেখছি না। তুলিকা কথা ঘোরানোর চেষ্টা করছে। আবার হয়তো কিছু একটা ঘটেছে। বুঝেও না বুঝার ভান করে মৌমিতা। বুঝেই বা কি করবে? পরিস্থিতি তো চেঞ্জ হবে না। মৃদু হাসে মৌমিতা বলল, হাসপাতালে গিয়েছে, কল আসলো ইমার্জেন্সি পেশেন্ট এসেছে। তিলাত বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা কথা বলো, আমি আঙ্কেলের কাছে যাচ্ছি। আর আম্মু যাওয়ার সময় হলে আমাকে ডাকবে। উপর নিচ মাথা ঝাঁকিয়ে সায় দেয় তুলিকা। সাজিদ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। তিয়ানা এসে ফ্রন্ট সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, হাই পাপ্পা। মেখে দেখে চোখ মুখের কঠোর ভাব সরিয়ে নেয় সাজিদ। মুস্কি হেসে বলল, হ্যালো প্রিন্সেস। আমরা কই যাচ্ছি পাপ্পা? কোথায় যেতে চাচ্ছ? দুষ্টু হেসে বলল তিয়ানা। লং ড্রাইভে গেলে মন্দ হয় না, অনেক দিন যায় না। সাজিদ ড্রাইভ করতে করতে বলল, ওকে মাই প্রিন্সেস। একটা গল্প বলবে পাপ্পা? হাসে সাজিদ। মেয়েকে একবার দেখে প্রফুল্ল হেসে বলল, কি গল্প শুনতে চাও প্রিন্সেস? তোমার আর মামের লাভ স্টোরি। মুখ ফ্যাকাশে হয়ে যায় সাজিদের। হাসার চেষ্টা করে বলল, আমাদের তো। কথা কেড়ে নিয়ে বলল তিয়ানা। আমি জানি তোমাদের রিলেশনশিপ ছিল পাপ্পা। তুমি কি করে জানলে? তোমাকে একটা সিক্রেট বলবো পাপ্পা, মমকে বলবে না। হাসে সাজিদ, বলল, বলবো না। চোখ ছোট ছোট করে হাত বাড়িয়ে প্রশ্ন করলো তিয়ানা। পাক্কা? সাজিদ হেসে মেয়ের সাথে হাই ফাই করে বলল, পাক্কা। মমের ডায়েরি দেখে জেনেছি পাপ্পা। মমের ডায়েরি? ফল্ল হয়ে বলল তিয়ানা। ইয়েস, ওখানে তোমার আর মমের ফার্স্ট মিট, ফার্স্ট ডেট সব লেখা আছে। মৃদু হাসে সাজিদ। তুলিকার ছোট থেকেই স্বভাব ছিল স্পেশাল মুহূর্তগুলো ডায়েরিতে লিখে রাখার। সাজিদ গাড়ি থামায়। দুজনে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে চায়ের দোকানে গিয়ে বসে। মঞ্জু মিয়া তাদের দেখে হাসে, পান খাওয়া লাল দাঁত দৃশ্যমান হয় তার। হেসে বলল, স্যার, সে অনেক দিন পর আসলেন। বয়েন বয়েন। তিয়ানা আম্মা, ভালো আছো? দোকানে লাগোয়া কাঠের ব্রেঞ্চেতে বসে তারা। তিয়ানা বসে এক গাল হেসে বলল, ভালো চাচা, আপনি ভালো আছেন? ভালো আম্মা, অনেক দিন পর আইলা তোমরা। সাজিদ বলল, কাজের চাপ, প্রিন্সেসের পড়াশোনার জন্য আসা হয়নি। অনেকদিন পর লং ড্রাইভে বের হলাম আমরা বাপ বেটি। বলে শব্দ করে হাসলো সাজিদ। সাথে যোগ দিল দোকানদার। প্রায় রাতেই ভালো না লাগলে সাজিদ তিয়ানাকে নিয়ে লং ড্রাইভে বের হয়, তা তাদের দুজনের সিক্রেট। তাদের দলে এই সময় অন্য কাউকে নেওয়া হয় না, শুধু দুজনে। তিয়ানা এই সময় তার পাপ্পাকে মনের সব কথা বলে। মঞ্জু মিয়ার সাথে অনেকক্ষণ গল্প করে তারা। মঞ্জু মিয়া খুব মজার মানুষ, তাকে তিয়ানা খুব পছন্দের।
গল্প শেষে চা খেয়ে গাড়িতে যায় তারা। তিয়ানা বলল, পাপা, তোমাকে একটা সিক্রেট বলার ছিল। সাজিদ হেসে বলল। এখনো বলনি? নতুন সিক্রেট নাকি? তিয়ানা মন খারাপ করে বলল, হ্যাঁ কি? পাপ্পা, আম ইন লাভ। গাড়ি থামিয়ে ফেলে সাজিদ। হতবাক হয়ে যায় সে। বাবার থতমত মুখ দেখে ভয় পেয়ে যায় তিয়ানা। শুকনো ঢোক গিলে সে। সাজিদ মেয়েকে ভয় পেতে দেখে হেসে বলল। আমাকে কি হিটলার বাবা মনে হয়? তিয়ানা কথার মানে বুঝতে পেরে মাথা নাড়িয়ে না বুঝালো। সাজিদ হেসে বলল। তাহলে মুখ কাদু কথা বানিয়েছ কেন? তিয়ানা কিছু না বলে বাবার দিকে তাকিয়ে থাকে। সাজিদ বলল, কার প্রেমে পড়েছ? গলা শুকিয়ে যায় তিয়ানার। এবার কি বলবে? সে মেঘালয়কে ভালোবাসে, সেটা জানলে পাপা কেমন রিয়েক্ট করবে? ছোট ছোট স্বরে বলল। মেঘ ভাইয়া পাপ্পা। সাজিদের মুখের হাসি থেমে গিয়ে থতমত ভাব চলে আসে। কিছু না বলে ড্রাইভ করতে থাকে সে। তিয়ানা বাবার থতমত ভাব দেখে ঘাবড়ে যায়। ভয় হচ্ছে তার। এরপর কি হবে? চিন্তা হয় তিয়ানার পাপাকে বলে বড় ভুল করলো না তো? কিন্তু সে তো সব সিক্রেট, সব গুরুত্বপূর্ণ কথা পাপার সাথেই শেয়ার করে। তাছাড়া এটা তো তার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিক্রেট। দাঁত দিয়ে নখ কাটে তিয়ানা। এটা তার বদ অভ্যাস বলা চলল। কোনো বিষয় চিন্তা হলেই নখ খাওয়া তার অভ্যাস, এবং এই অভ্যাসের জন্য তাকে তুলিকা ও মেঘালয়ের অনেক মার খেতে হয়েছে ছোটবেলায়। যেখানে তার ভাইয়া পাপা তাকে কিছুই বলতো না, সেখানে মেঘালয় সব সময় এক অদৃশ্য অধিকার খাটায় তার উপর। ভয়ে পেট গুরুম গুরুম করছে তিয়ানার। ভয়ে ভয়ে ডাকলো, পাপ্পা। সাজিদ কোনো উত্তর না দিয়ে ড্রাইভ করতে ব্যস্ত। নিরাশ হয় তিয়ানা। অসহায় কণ্ঠে বলল, আম সরি পাপ্পা, আমি রিয়েলাইজ করছি এটা খুব খারাপ হয়েছে, কিন্তু কিন্তু আমি বুঝতে পারিনি কি করে আমার মনে মেঘ ভাইয়াকে নিয়ে আমার ফিলিংস আসছে। আমি তো তাকে এক প্রকার সহ্যই করতে পারতাম না পাপা। সেখানে ভালোবেসে ফেলাটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড আর লজ্জাকর ব্যাপার। আমি নিজে খুব হীনমন্যতায় ভুগছি পাপা। এখন তুমি যদিও। থেমে যায় তিয়ানা। গলা আটকে আসে তার। কান্নারা গলা ভেদ করে বের হয়ে আসতে চাচ্ছে। কান্না আটকানোর জন্য ঢোক গিলে তিয়ানা। গলা জ্বলে উঠে তার। চোখ থেকে টপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। নিজেকে অসহায় লাগছে তার। এমন আজব ফিলিংস কেন হলো তার? তাও মেঘালয়ের জন্য। আরো তো কত ছেলে ছিল হ্যান্ডসাম, ড্যাশিং, কই তাদের জন্য তো কোনো ফিলিংস আসেনি তার মনে। মেঘালয়ের বেলায় কেন হলো এটা? খুব কি ক্ষতি হতো যদি এটা না হতো? আজ তার পাপা যখন মেনে নিতে পারেনি, মেঘালয় কখনো জানলেও মেনে নেবে না, উল্টো তাকে মেরে দেবে। এক সপ্তাহ যাবৎ পরিবারের কারোর সাথে কথা বলা বাদ দিয়েছে তিয়ানা। বেশ করে মেঘালয়ের সাথে কথা পর্যন্ত বলে না সে, এবং তার মুখোমুখিও হয় না। সেই ঘটনার পর সাজিদ তাকে আর কিছু বলেনি, বরং তার সাথে কথা বলা কমিয়ে দিয়েছে, যা তিয়ানার জন্য খুব দুঃখজনক। পাপা তার বেস্ট ফ্রেন্ড, সেখানে যদি পাপাই তার সাথে কথা না বলে, তবে তার বাড়িতে থেকে কি লাভ? তাই বাড়িতেও খুব একটা থাকে না সে। দিনের বেশিরভাগ সময় ভার্সিটিতে কাটায় সে। ভার্সিটির পাশের লেকে পা ডুবিয়ে বসে আছে তিয়ানা। আজকাল মন ভালো থাকে না তার। সব ছেড়ে ছুড়ে অন্য কোথাও একটা চলে যেতে ইচ্ছা করছে। কষ্ট হয়, দুঃখ হয় তার। পাপাও বুঝলো না তাকে, তার অনুভূতিকে। সে কখনো মুখ ফুটে মেঘালয়কে তার অনুভূতির কথা জানাতে পারবে না, কারণ সে জানে মেঘালয় তাকে শুধু এবং শুধুমাত্র বোন ভাবে। বুকের ভেতরে যন্ত্রণা হয় তিয়ানার। মনে হচ্ছে বুক পুড়ে যাচ্ছে। একটু পানি দরকার সেখানে। কেঁদে দেয় তিয়ানা। হঠাৎ পাশে কারো উপস্থিতি পেয়ে তাকায়। অবন্তীকে পাশে বসতে দেখে কপাল কুঁচকায় তিয়ানা, তবে কিছু না বলে লেকের পানি দেখতে থাকে। তিয়ানার রাগ না করায় অবাক হয় অবন্তী, একটু বেশি অবাক হয়। সেই ঘটনার পর তিয়ানা তাকে সহ্য করতে পারতো না। আজ পাশে বসায় তিয়ানা তাকে কিচ্ছু বলল না। অবাক করা বিষয়। তিয়ানাকে ভালো করে লক্ষ্য করে অবন্তী। চোখ মুখ ফুলে গেছে কেমন। গোপনে দীর্ঘশ্বাস ফেলে অবন্তী। তিয়ানাকে উদ্দেশ্য করে বলল, তোর পাশে বসলাম, তার জন্য আমাকে বকবি না? না, তোর মন খারাপ? তেমন কিছু না। মৃদু হাসে অবন্তী। হেসে বলল, আমার কাছ থেকে লুকাচ্ছিস?
তোর মুখ দেখেই আমি তোর মনের কথা বুঝতে পারি। হালকা হাসে তিয়ানা। অবন্তীর দিকে ফিরে তার চোখে চোখ রেখে প্রশ্ন করে। একটা প্রশ্নের উত্তর দিবি? কি? বল। আমার সাথে অমনটা করেছিলি কেন? আমার সাথে বেইমানি করছিস কেন? তুই তো আমার বন্ধু ছিলি, কি করে পারলি সেটা করতে? চোখের কোণে জল আসে অবন্তীর, গলা ধরে আসে তার। নিজেকে সামলে বলল, আমি ভাবতে পারিনি তিনু এমন কিছু হবে। বিশ্বাস কর, আমি তোর সাথে বেমানি করিনি। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, আমার জান। তোর সাথে কি করে আমি বেমানি করব বল? আমি তা স্বপ্নেও ভাবতে পারি না কখনো। 3 বছর পর আজ তিয়ানার খুব ইচ্ছে করলো অবন্তীর থেকে আসল কারণ জানতে, একটা সুযোগ তাকে দিতে। চোখের কোণের জল মুছে বলল অবন্তী, তুই তো জানিস শুভ ভাইয়া আমার মামাতো ভাই। সে যখন বললো তোকে ভালোবাসে, সেটা তোকে জানাতে চায়। প্রথমে আমি তার কথা গুরুত্ব দিইনি, কিন্তু শুভ ভাইয়া প্রায় আমাদের বাড়িতে আসতো, আমাকে অনেক রিকোয়েস্ট করতো। আমি ভাবতাম ভাইয়া হয়তো ফ্লার্টিং করছে, কিন্তু ভাইয়া সিরিয়াস ছিল। এমনকি তোর জন্য সুইসাইড অব্দি করতে যাচ্ছিল। ছোট ছিলাম, বুঝতে পারিনি সেটা একটা চাল ছিল। ভাইয়ের কথা মেনে নেই, তবে শর্ত ছিল, তুই যদি ভাইয়ার প্রপোজ অ্যাকসেপ্ট না করিস তাহলে আমার কিছু করার নেই। ভাইয়া একটা হোটেল রুম বুকিং করে, রুমটাকে সাজিয়ে নাকি কেক কেটে তোকে সারপ্রাইজ দেবে। তাই তোকে ওই হোটেলে নিয়ে এসেছিলাম। তোকে রুমে দিয়ে আসার পর আমার ফোনে কল আসে, আমার ভাইয়া নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমি কি করবো বুঝতে পারছিলাম না। ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি ছুটে হসপিটালে চলে যাই। আমি কখনো বুঝতে পারিনি শুভ ভাইয়া এত নিচে নামবে। সেদিন তোর কাছে ফেরার আমার কোনো উপায় ছিল না তিনু। সেদিন হসপিটালে আমি পৌঁছানোর আগে আমার ভাইয়া মারা গিয়েছিল। কথা শেষ করে কাঁদতে থাকে অবন্তী। সব শুনে নির্বাক হয়ে যায় তিয়ানা। সেদিনের কথা ভাবলে আজও ভয়ে কেঁপে ওঠে তিয়ানা। অবন্তী তাকে রুমে শুভর সাথে একা রেখে যাওয়ার পর আর ফিরেনি। সে যখন শুভর করা প্রপোজ অ্যাকসেপ্ট না করে তাকে ফিরিয়ে দেয়, তখন সুযোগ পেয়ে শুভ তাকে মনলেস্ট করার চেষ্টা করে। ঠিক সময় তিলাত চলে আসায় সে যাত্রায় তিয়ানা বেঁচে যায়। তিলাতের ফ্রেন্ড নাকি তিয়ানাকে হোটেলে যেতে দেখে তাকে জানিয়েছিল। সেদিন শুভকে মেরে প্রায় আত্মহত্যা করে ফেলেছিল তিলাত। সেদিনের পর ভয়ে একটা ট্রমার মধ্যে চলে যায় তিয়ানা। 17 বছর বয়সে অমন একটা বাজে ঘটনায় তার কিশোরী মনে খুব বাজেভাবে আঘাত কাটে। তবে সময় মতো তিলাত তাকে আগলে নেয়। এমনকি আজ অবধি এই ঘটনার কথা কেউই জানতে পারেনি। তিলাত কাউকে জানতে দেয়নি বা তিয়ানা কাউকে জানতে দিয়েছে। অবন্তীকে কিছু না বলে উঠে চলে যায় তিয়ানা। তিয়ানার যাওয়ার দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে ভারী শেষ ফেলে অবন্তী। রাত 8টা প্রায়। সারাদিন বাইরে কাটিয়ে বাড়ি ফিরেছে তিয়ানা। বাইক পার করে বাড়িতে ঢুকে দেখে বাড়ি বিয়ে বাড়ির মতো করে সাজানো। বেশ অবাক হয় তিয়ানা। ড্রয়িং রুমে গিয়ে বাড়ির সবাইকে একজোট হয়ে বসে থাকতে দেখে আরো একবার অবাক হয় তিয়ানা। বিস্মিত কণ্ঠে মাকে প্রশ্ন করলো, আজ কি মাম্মা? তোমার বিয়ে। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করে তিয়ানা। হোয়াট? বিস্মিত হয় তিয়ানা। তার বিয়ে সে নিজেই জানে না। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ে বলল, এসব মজার কোনো মানে হয় না বাবা। আমি আমার ঘরে যাচ্ছি। মামাম, আমাকে কেউ ডাকবে না, একা থাকতে চাচ্ছি। কথা শেষ করে নিজের ঘরে চলে যায় তিয়ানা। তার যাওয়ার দিকে তাকিয়ে তিলাত বলল, আজ তোর বিয়ে, এটা সত্যি তিনু? থেমে যায় তিয়ানা। রাগে শরীর জ্বলে ওঠে তার। রাত বিরাতে এসব কি ধরনের ফাইজলামি হচ্ছে তার সাথে? পাশে থাকা ফুলদানির টব ফেলে দেয় রাগে। চেঁচিয়ে বলল, হচ্ছে কি এসব? আমি এসব নিতে পারছি না ভাইয়া। কিসের বিয়ে? কার সাথে বিয়ে? আমি সবে অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমার পুরো লাইফ বয়ে আছে, আমার একটা ক্যারিয়ার আছে। গম্ভীর মুখ নিয়ে বলল সাজিদ। বিয়ের পরও ক্যারিয়ার নিয়ে ভাবা যাবে? তিয়ানার মাথায় রাগ উঠে যায়। দরজার অন্য পাশে একটা ফুলদানি তুলে ছুঁড়ে মারে ফ্লোরে। তবে বাসার সবাই তাতে নিশ্চুপ, যেন কিছুই হয়নি। এমন ভাব বিরাজমান সবার মধ্যে। তাতে দ্বিগুণ রাগ বেড়ে যায় তিয়ানার। রেগে বলল, হচ্ছে কি এসব মাম্মি? হচ্ছে কি এটা? বাবার কথায় রাজি হয়ে যাও তিয়ানা, তোমার ভালোর জন্যই বলছেন তিনি। রাগে কান্না চলে আসে তিয়ানার। সবাই তাকে একই কথা বলেই যাচ্ছে। আশেপাশে তাকায় তিয়ানা। না, মেঘালয়ের দেখা নেই। এখন কি করবে সে? নিজের পাপার উপর রাগ হয় তিয়ানার। যেখানে সে নিজের মনের কথা পাপাকে জানালো, জেনেও
কেন এমনটা করছে পাপা? অসহায় চোখে অভিকের দিকে চেয়ে বলল। পাপ্পা, সবার মতো তুমিও বলবে মেনে নিতে? মাম্মিকে যেখানে তার পড়াশোনার শেষে পর বিয়ে করছো, সেখানে আমার সাথে কেন এমন হচ্ছে? অভিক শান্ত কণ্ঠে উত্তর দেয়। যা হচ্ছে মেনে নাও, আমরা তোমার খারাপ চাই না, তুমি খুশি হবে, সুখী হবে। অভিকের উত্তরে আশাহত হয় তিয়ানা। তুলিকার দিকে চেয়ে বলল। আম্মু, এখন তুমিও বলবে যা হচ্ছে মেনে নিতে? উত্তরের আশা না করে বলল তিয়ানা। ওকে ফাইন, আমিও বলছি আমি কোনো বিয়ে টিয়ে করবো না। এটা আমার লাইফ, আর আমার লাইফ আমি কিভাবে লিড করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি অ্যালার্ট পারসন, দরকার হলে আমি বাড়ি ছাড়বো। তাই বলছি আমি কাজী টাজি বিদায় করো। নিজের ঘরে চলে যায় তিয়ানা। সাজিদ তার উদ্দেশ্য করে বলল। তাহলে আমিও তোমায় ত্যায্য সন্তান করব। আমি তাদের কথা দিয়েছি, সাজিদ রহমান নিজের কথার খেলাপ করে না। থমকে যায় তিয়ানা, মাথা ঘুরে ওঠে তার। সামান্য এক বিয়ের জন্য পাপা তাকে ত্যায্য কন্যা করার কথা অবধি বলল। মুখ ফুটে টু শব্দ বের করে না তিয়ানা, মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। পিছন ফিরেও সাজিদকে দেখে না। সাজিদ ঠান্ডা স্বরে তুলিকাকে বলল। তিয়ানাকে রেডি করে নিয়ে এসো। নিজের ঘরে ফুলে সাজানো বিছানায় বসে আছে তিয়ানা। কিছুক্ষণ আগে তার বিয়ে হয়েছে। কে সে, কি নাম, কিছুই জানে না সে। কাজী যখন বলল কানে নেয়নি সে। তার চোখ শুধু মেঘালয়কে খুঁজে বেরিয়েছে। পাশে বসা লোকটাকে দেখার বিন্দু মাত্র আগ্রহ বা ইচ্ছা জাগেনি তার। যেখানে সে নিজের পছন্দের সবকিছু করেছে তার লাইফে, সেখানে নিজের লাইফ পার্টনার সে নিজে বেছে নিতে পারছে না। কারো সাথে এক বিন্দু কথাও সে বলেনি, শুধু একটা শব্দ কবুল ছাড়া। দরজা খোলার শব্দে কেঁপে উঠে তিয়ানা, তবে নিজের অবস্থান পাল্টায় না। আর না চোখ তুলে মানুষটিকে দেখে। দেখে কি হবে? যাকে চেনে না জানে না, কি করে তাকে মেনে নিবে সে মেঘালয়কে ভুলে? কান্না পায় তিয়ানার। তোরা বাপ মেয়ে মিলে আমার বাপকে ফুসলিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা করলি কি করে? কষ্টে মরে যাই অবস্থা তিয়ানার। এর মধ্যেই হঠাৎ মেঘালয়ের কণ্ঠস্বর শুনে বেকুব হয়ে যায় তিয়ানা। চোখ তুলে সামনের লোকটিকে দেখে মুখ খাওয়া হয়ে যায় তিয়ানার। মেঘালয় তার দিকে বাম ভ্রু কুঁচকে বিরক্ত নিয়ে তাকিয়ে। কয়েকবার চোখ পিট পিট করে তাকায় তিয়ানা। মেঘালয়ের বিরহে ফুল দেখছে না তো? ভালো করে চোখ ডলে তাকিয়ে দেখে ভুল না, স্বয়ং মেঘালয় তার সম্মুখে বিয়ের পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি পরে দাঁড়ানো। বিস্ময়ে কিংকর্তব্য বিমুখ হয়ে যায় তিয়ানা। মেঘালয় মাথার পাগড়ি খুলে বিছানায় ছুঁড়ে মেরে বলল। স্ট্যাচু হয়ে আছিস কেন? আমাকে জীবনে দেখিসনি নাকি আমার নতুন রূপ বের হয়েছে? থতমত খেয়ে যায় তিয়ানা, আমতা আমতা করে বলল। তুমি সত্যি মেঘ ভাইয়া? না, তোর বর। আমি কি স্বপ্ন দেখছি ভাইয়া? মেঘালয় তিয়ানার কপালে টোকা দিয়ে বলল। শুধু স্বপ্ন না, দিবা স্বপ্ন দেখছিস। হতবিহম্ব হয়ে যায় তিয়ানা। কি হচ্ছে এসব? কথা শেষ করে বিছানায় আরাম করে বসে মেঘালয়। বিছানার উপর পা তুলে পায়ের কেস খুলতে থাকে সে। ততক্ষণে তিয়ানা বিস্মিত ভাব কাটিয়ে হতভম্ব কণ্ঠে চেঁচিয়ে বলল। ভাইয়া, আপনি আমার ঘরে কেন? আমার জামাই কই? তিয়ানার চিৎকারে বিরক্ত হয় মেঘালয়। বিছানায় সোজা টান টান হয়ে শুয়ে বলল। তোর সামনে। আহম্মক হয়ে যায় তিয়ানা, বলল। মানে? বর? আমাকে দেখে বর বর লাগে না? নাকি বরের রোল প্লে করতে হবে বাসর ঘরে রোম্যান্স করে? থতমত খেয়ে যায় তিয়ানা, হতবাক হয়ে বলল। ভাইয়া, আপনি আমার জামাই? ডান হাতের তালু দিয়ে কপাল ঠেকায় মেঘালয়, তারপর বলল। এই জন্যই না আমি তোকে বিয়ে করতে চাইনি। বউ যদি কথায় কথায় ভাইয়া বলে ডাকে, তাহলে বউ বউ ফিলিংস না পেয়ে বোন বোন ফিলিংস পেতে হবে। আমার বোন না, বউ চাই। আমার বাপ যে কেন বুঝলো না? মেঘালয়ের বোকা আমলে নেয় না তিয়ানা। সে মুখে হাত দিয়ে হতবাক হয়ে মেঘালয়ের দিকে চেয়ে আছে। কি থেকে কি হয়ে গেল মাথায় ঢুকছে না তার। মেঘালয়ের সাথেই যখন তার বিয়ে, তাকে কেন জানানো হয়নি? মেঘালয় তার দিকে তিয়ানাকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে তিয়ানার মাথায় থাপ্পড় মেরে বলল। এই উদ্বুক। রাগ হয় তিয়ানার, রেগে বলল। ভাইয়া! মেঘালয় আবার মারে তাকে। চোখ পাকিয়ে তাকায় তিয়ানা। তাকে পাত্তা না দিয়ে বলে মেঘালয়। যতবার ভাইয়া ডাকবি ততবার মার খাবি। আমি নিজের বউর মুখ থেকে ভাইয়া ডাক শুনতে পারবো না। এত ভদ্রলোক আমি নই। মেঘালয়ের মুখ থেকে বউ শব্দটা শুনে শিউরে উঠে তিয়ানা। মেঘালয়ের দিক থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকায় এবং লজ্জা লাগছে তার।
মেঘালয় শোয়া থেকে হালকা উঠে তিয়ানাকে পর্যবেক্ষণ করে বলল। তিনু, তুই কি লজ্জা পাচ্ছিস? মেঘালয়ের ঠোঁট কাটা প্রশ্নে লজ্জা উড়ে যায় তিয়ানার, মুখ কাচুমাচু করে ফেলে সে। মেঘালয় বলল। এইভাবে বসে না থেকে স্বামীর সেবা কর। আমার পা টিপে দে তো। দুঃখী কণ্ঠে বলল মেঘালয়। কোনদিন তো বোন হিসাবে এক গ্লাস পানি এনে দিসনি। এখন কপালে কি আছে কে জানে। এখন তো বোন থেকে সোজা বয়ে চলে গেছিস। ওরা বাপ মেয়ে মিলে নিশ্চয়ই আমার বাপকে কোনো কালো জাদু করে আমায় ফাঁসাইছস। তিয়ানা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে মেঘালয়ের দিকে। সে কখন ফাঁসালো? মেঘালয় তিয়ানার তাকানো দেখে নিজের দিকে চেয়ে পাঞ্জাবি টেনে টুনে সোজা থেকে উঠে আসন পেতে বসে সন্দেহ নিয়ে বলল। তোর চোখ দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে তিনু। তোর দৃষ্টি আমার ঠিক ভালো ঠেকছে না। জানিস তো এমন করে কারা চায়? যারা লুচু মেয়ে নিরহ ছেলের দিকে তাকিয়ে থেকে চোখ দিয়ে দর্শন করে। তোর দৃষ্টিও আমার তেমন লাগছে। থতমত খেয়ে যায় তিয়ানা। মেঘালয়ের থেকে দৃষ্টি সরিয়ে নেয় সে। পরক্ষণে কিছু একটা ভেবে তার দিকে ফিরে ক্রুদ্ধ হেসে বলল। আপনি তোমার জামাই হন, মাত্র বিয়ে হয়েছে আমাদের, তো আমি আমার জামাইয়ের দিকে নির্লজ্জের মতো চেয়ে থাকতেই পারি, তাতে আপনার কি? বলে ভ্রু নাচায় তিয়ানা। তিয়ানার বলা জামাই সম্বোধনে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে মেঘালয়ের। ডান হাত দিয়ে মাথার চুলে হাত বুলিয়ে বাঁকা হাসে মেঘালয়, বলল। রাইট, ভেরি রাইট কথা। তিনু রানী অবশ্যই তার জামাইকে দেখবে, তাতে আমার কি? তাহলে তো মেঘালয়ে তার বউকে নির্লজ্জের মতো দেখতে পারে। তিয়ানার দিকে ঝুঁকে তার দুই সাইডে হাত রেখে বলল মেঘালয়। হতভম্ব হয়ে যায় তিয়ানা। ভয়ে ভয়ে মেঘালয়কে দেখে সে। মেঘালয় ক্রুদ্ধ হেসে বাম ভ্রু কুটি করে তার দিকে চেয়ে আছে। ভয়ে পিছিয়ে খাটের সাথে লেগে যায় তিয়ানা। তিয়ানাকে ভয় পেতে দেখে দুষ্টু হাসে মেঘালয়, বলল। তাই না? আজকে মেঘালয়ের বউকে লাল শাড়িতে বেশ আবেদনময় লাগছে। মেঘালয়ের এহেন কথায় কেঁপে উঠে তিয়ানা। লজ্জায় কান থেকে গরম ধোঁয়া বের হচ্ছে যেন। হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে পা গুটিয়ে চোখ বন্ধ করে ফেলে তিয়ানা। হাসে মেঘালয়। হাসি থামিয়ে তিয়ানার ভীতু মুখের দিকে তাকিয়ে শব্দ করে হেসে দেয় সে। বদ্ধ রুমে মেঘালয়ের হাসি ঝংকারের শ্বাসরুদ্ধকর অবস্থা হয় তিয়ানার। বুক কেঁপে উঠে তার। উপরের ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে তিয়ানা। মেঘালয়ে অপলক চোখে দেখে তার সদ্য বিয়ে করা নববধূকে। এগিয়ে যায় তিয়ানার দিকে। তার ঘাড়ের কাছে মুখ নিয়ে শ্বাস টেনে স্মেল নেয়। মেঘালয়ের এত কাছে আসাতে শ্বাস আটকে যায় তিয়ানার। মুঠোয় থাকা বিছানার চাদর খামচে ধরে সে। এ কেমন অনুভূতি তার, যে অনুভূতির তাড়নায় সে শ্বাস নিতে অবধি পারছে না। তিয়ানার থেকে সরে আসে মেঘালয়। হাত বাড়িয়ে তিয়ানার খপা করে থাকা কোমর অব্দি লম্বা চুলগুলো খুলে দেয় সে। লাল জর্জেট শাড়ি গায়ে জড়ানো, সাথে খোলা চুলে অন্যরকম সুন্দর লাগছে তিয়ানাকে। তিয়ানার এমন রূপ দেখে বুকে তোলপাড় শুরু হয় তার। তবে চোখ সরায় না সে। বহু প্রতীক্ষার পর তার সামনে নববধূ সেজে বসে থাকা মেয়েটাকে নিজের বধূ রূপে পেয়েছে সে। মেঘালয়ের সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকায় তিয়ানা। তার দিকেই অপলক দৃষ্টিতে চেয়ে আছে মেঘালয়। দুজনের চোখাচোখ মিলে যায়। মেঘালয়ের তুখর তীক্ষ্ণ দৃষ্টি দেখে বুক কেঁপে উঠে তিয়ানার। আজ বড্ড অচেনা মেঘালয়কে দেখছে সে। এতদিন চেনা মেঘালয়ের সাথে আজকের মেঘালয়ের বড্ড অমিল খুঁজে পায় তিয়ানা। আমার বউকে আমি একবার ছুঁয়ে দিতে পারি? ভাবনায় ব্যস্ত তিয়ানার কানে শব্দগুলো পৌঁছানো মাত্র চমকে উঠে মেঘালয়কে দেখে সে। তিয়ানাকে ভীতু চোখে তাকাতে দেখে সম্মিত ফিরে পায় মেঘালয়। কি হচ্ছে বুঝতে পেরে চোখ সরিয়ে নেয় তিয়ানার থেকে। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। তিয়ানাকে একান্ত নিজের করে পেতে ইচ্ছা করছে তার। কই, আগে তো কখনো এমন অনুভূতি হয়নি তার। তাহলে আজ কেন? সম্পর্কটা পবিত্র বলেই কি হবে হয়তো। তিয়ানাকে লুকিয়ে চাপা দীর্ঘশ্বাস ফেলে মেঘালয়। তিয়ানার থেকে সরে গিয়ে ধারাম করে বিছানায় শুয়ে পড়ে। মেঘালয় সরে যাওয়াতে আটকে থাকা শ্বাস ফেলে তিয়ানা। এতক্ষণ শ্বাস আটকে থম মেরে বসেছিল সে। মেঘালয় তার কাছে আসাতে অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। তবে খারাপ না, ভালো লাগার মিষ্টি অনুভূতি। মেঘালয়ের সাথে মিশে যেতে ইচ্ছা হচ্ছে তার। কেন এমন অনুভূতি হচ্ছে? মেঘালয় আজ তার স্বামী বলে কি? স্বামী, মেঘালয় তার স্বামী, তার বর। ভাব
মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তিয়ানার। বুকের ভেতরে খুব খুব খুশি খুশি অনুভব হয় তার। হঠাৎ ধমকে বলল মেঘালয়। মেরে বসে না থেকে পা টিপে দে আহাম্মক। মেঘালয়ের ধমকে লাড্ডু ফুটে ওঠা মন চুপসে যায় তিয়ানার। এতক্ষণ সে খুশি অনুভব হচ্ছিল, তা এখন তেতো লাগছে তিয়ানার। খারুসটা নিজের রূপে ফিরে আসছে। চোখ পাকিয়ে তাকায় তিয়ানা। তা দেখে হাই তুলে বলল মেঘালয়। পিকে তাকাবি তো, স্বামী নির্যাতনের মামলা ঢুকিয়ে দিব তোকে। বউ হইছিস আর জামাইয়ের সেবা করবি না, তা হওয়ার নয়। মুখ বাঁকিয়ে বলে তিয়ানা। আপনার বউ হতে আমার বইয়ে গেছে। নিহাত পাপা আমায় জোর করে বিয়ে দিয়েছে, নয়তো আপনার মতো খারুজকে না তিয়ানা রহমান বিয়ে করতো না। কপাল কুঁচকে তাকায় মেঘালয়, ব্যঙ্গ করে বলল। ওরে আমার মহারানী, প্রিয় লোকরা আপনাকে বিয়ে করার জন্য হিদিয়ে মরেছে যেন। ওরা বাপ মেয়ে কালো জাদু করেছিস আমার উপর, সাথে যোগ দিয়েছে আমার বাপ আর বন্ধু নামক শালাটা। ফুঁসে উঠে তিয়ানা, আঙ্গুল নাচিয়ে বলল। আমার পাপ্পি আর পাপাকে নিয়ে কিচ্ছু বলবে না, খবর আছে তো। আমার তো সন্দেহ হচ্ছে আপনি আর আমার ভাইয়া নামক শত্রুটা মিলে আমার এই চিবাই ফেলাইছেন। মুখে তা বললেও তিয়ানা খুব ভালো করে জানে এটা তার পাপ্পা আর পাপ্পির কাজ। কিন্তু নিজের ইমেজ তো এই খারুসটার সামনে নষ্ট করা যাবে না। ওরে আমার সুন্দরীর রানী, পিওর পোকটা আসছে যেন, তাকে আমাকে ফাঁসাতে হবে। তোর মতো হাজারটা মেয়ে আমার পিছনে ঘুরে। শোন, তোর বাপ আর আমার বাপ আমাকে এত করে রিকোয়েস্ট করে বলল, আমাদের মেয়ে মাশাল্লাহ দিলে পেতনি, আমাদের মেয়ে মাশাল্লাহ দেখতে পেতনি, বাইরে তার দেওয়া যাবে না। তোর এই পেতনি মার্কা চেহারা দেখে তোর বর বাসর রাতে হাটপিল করে মরবে। আমি বিয়ে করলে সেটা হবে না, কারণ আমি তোর এই পেতনি মার্কা চেহারাটা ছোটোবেলার থেকে দেখে আসছি। তা আমি আর কি করলাম, ঘরের মেয়ে ফালাইয়া দেওয়া তো আর যায় না। কি আর করার, আমার গলাতেই জুলাই। ফোঁস করে উঠে তিয়ানা, রেগে দাঁতে দাঁত চেপে বলল। আমি পেতনি? আমায় দেখলে আমার বর হাত ফেল করবে? শুনুন, আমি যদি একবার হ্যাঁ বলি না, আমার জন্য ছেলেদের লাইন পড়ে যাবে। মেঘালয় হেসে ব্যঙ্গ করে বলল। হ্যাঁ, তা তো প্রমাণ দেখতেই পাচ্ছি। বিয়ের আগে কি যেন কবিতা লিখছিল, ইয়া মনে পড়েছে। ও তিনু তুমি কেন বোঝো না, তোমার বিরহে মরছি তিনু। তুমি কেন দেখছো না, কেন ভালোবাসছো না? ও তিনু রে, কেন বোঝো না, ও আমার তিনু রে। রেগে মেঘালয়ের গলা চেপে ধরে তিয়ানা। হো হো করে হেসে ওঠে মেঘালয়। তিয়ানার হাত ধরে গলা ছাড়িয়ে তিয়ানাকে পিছনে মুড়িয়ে তার হাত মুচড়ে ধরে মেঘালয়। তিয়ানার পিঠ মেঘালয়ের বুকে গিয়ে লাগে। ফোঁস ফোঁস করে উঠে তিয়ানা। নিজের সমস্ত শক্তি ব্যয় করে হাত ছাড়াতে ব্যর্থ হয়। চুপ মেরে শান্ত হয়ে যায় সে। শব্দ করে হাসে মেঘালয়। পিছন থেকে ঝুঁকে তিয়ানার দিকে তাকিয়ে হেসে বলল। কি তিনু রানী, সরি সুন্দরী মহারানী, তোমার কি এনার্জি শেষ? দুঃখী দুঃখী চোখে মেঘালয়কে দেখে তিয়ানা। ফুপাতে থাকে সে, তবে কান্না আসছে না। বাম ভ্রুকুটি করে মেঘালয় বাঁকা হেসে তিয়ানার কানের কাছে মুখ নিয়ে দুষ্টু কণ্ঠে ফিসফিস করে বলল। তিনু, বুঝতে পারছিস, তোর আর আমার বিয়ে হয়েছে, তুই আমার বউ, তোর আর আমার বাসর রাত। বিছানা দেখ, ফুল দিয়ে সাজানো। আমার না কেমন বাসর বাসর ফিলিংস হচ্ছে। মেঘালয়ের বলা শব্দগুচ্ছগুলো তিয়ানার কর্ণকুচরে পৌঁছানো মাত্র তিয়ানার হেসকি উঠে যায়। হেসে দেয় মেঘালয়। হাসতে হাসতে তিয়ানাকে ছেড়ে বিছানায় শুয়ে পড়ে সে। তিয়ানা ফ্যাল ফ্যাল করে মেঘালয়ের হাসি মুখের দিকে চেয়ে থাকে। মেঘালয়ের হাসি দেখে তিয়ানার হেসকি থেমে যায়। হঠাৎ মনে হলো তিয়ানার, বেশ কয়েক বছর পর আজ প্রথম মেঘালয় তার সাথে এত স্বাভাবিকভাবে কথা বলছে। তিয়ানা তার কিশোরী বয়স থেকে দেখে আসছে মেঘালয় তার সাথে ধমক ছাড়া কথা বলতো না, কেমন একটা দূরত্ব রেখে চলতো, এমন যে সে কোনো ছোঁয়াছুঁই রুগী, তার ছোঁয়া লাগলেই ক্ষতি হয়ে যাবে খারুসটার। তিয়ানাকে ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকতে দেখে দুষ্টু হাসে মেঘালয়। তিয়ানার হাত টান দিয়ে তার পাশে শুয়ে দেয়। মেঘালয় শোয়া থেকে উঠে হালকা তিয়ানার দিকে ঝুঁকে বাঁকা হেসে ভ্রু নাচিয়ে বলল। শুরু করি বাসর? মেঘালয়ের কথায় পেটে মোচড় দিয়ে উঠে তিয়ানার। আমতা আমতা করে তোতলে বলল। স্বপ্ন আনি?
তিয়ানার ঘাড়ের কাছে মুখ নেয় মেঘালয়। ঠোঁটের কোণে দুষ্টু হাসি বিদ্যমান। বলল, বিয়ে করলাম আর বাসর করব না, তা তো হয় না। তিয়ানা কাঁদো কাঁদো মুখ করে মেঘালয়কে ঠেলে শোয়া থেকে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। মেঘালয়ের গরম নিঃশ্বাস তার ঘাড়ে এসে লাগছিল। নাম না জানা অনুভূতিতে শ্বাস আটকে যায় তার। প্রথম কোনো পুরুষ তার এত কাছে, যে কিনা তার স্বামী। মেঘালয়কে আর চোখে দেখে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনি এত স্বাভাবিক কেমনে ভাইয়া? এই জীবনে আমি আপনার এমন ভালো মিষ্টি কথা আমার সাথে অন্তত বলতে দেখিনি। আপনার মুখের কথাগুলো হঠাৎ তেতো থেকে মধুতে কেমনে পরিণত হইল? নিশ্চয়ই কোনো মতলব আসছেন আপনাকে বিয়ে করছি বলে। কিন্তু বিশ্বাস করেন ভাইয়া, আমি কিচ্ছুটি জানি না। আমাকে জোর করে বিয়ে দিয়েছে। আমি এটাও জানতাম না যে বর আপনি। মেঘালয় চোখ কুঁচকে তাকিয়ে থাকে তিয়ানার দিকে। তিয়ানা খানিকক্ষণ ভেবে কনফিউজ হয়ে বলল, ভাইয়া, আমাকে না হয় সবাই জোর করেছে, আপনি রাজি হয়েছেন কেন? থতমত খেয়ে যায় মেঘালয়। তিয়ানার থেকে দৃষ্টি সরিয়ে অন্য পাশে ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ে সে। তিয়ানা হতভম্ব হয়ে মেঘালয়ের দিকে চেয়ে থাকে। মেঘালয় তিয়ানার দিকে ফিরে হাই দিয়ে বলল, ঘুমিয়ে পড় তিনু, আমার না খুব ঘুম পাচ্ছে। তিয়ানা সন্দেহ নিয়ে বলল, কিন্তু আমার উত্তরটা? কথার উত্তর দেয় না মেঘালয়। ঘুমের ভান ধরে মোটকা মেরে শুয়ে থাকে। দীর্ঘশ্বাস ফেলে তিয়ানা। পলকহীনভাবে তার পাশে ঘুমিয়ে থাকা মেঘালয়কে দেখছে সে। মনে হচ্ছে স্বপ্ন দেখছে সে, যা একটু পর ভেঙে যাবে। বিশ্বাস করতে পারছে না তিয়ানা। মেঘালয় তার পাশে তার বিছানায় ঘুমিয়ে আছে। দুজন এক ঘরে একসাথে বৈধভাবে রাত কাটাচ্ছে। অবিশ্বাস্য ঘটনা। তিয়ানা কখনো কল্পনাও করেনি যে এই দিনটি সত্যি সত্যি তার জীবনে আসবে। মেঘালয় তার স্বামী। বুকের ভেতরে তোলপাড় শুরু হয় তিয়ানার। অন্য এক অনুভূতি, যার সাথে সে পরিচিত না। একটু সংকোচ, একটু ভালো লাগা, আরও অনেক অনুভূতি। সে বুঝতে পারছে না বুকের যন্ত্রণা হচ্ছে তার। কেমন যেন জ্বলছে, শ্বাস আটকে যাচ্ছে। অতি উত্তেজনায় খুশিতে বিড়বিড় করে বলল তিয়ানা, আপনি সত্যি এখন আমার স্বামী, শুধু আমার। বিশ্বাস হচ্ছে না, আমার পেটের ভিতর কেমন গুরুম গুরুম করছে। দেখুন, আমি শ্বাস নিতে পারছি না। এই কেমন অনুভূতি? আচ্ছা, আপনারা কি এমন হচ্ছে? শুনুন, আমি না সত্যি এখনো বিশ্বাস করতে পারছি না। কি করে বলুন তো? আপনার সাথে এক বিছানায় একসাথে শুতে আমার লজ্জা লাগছে। কই, আপনার তো তেমন হচ্ছে না। পুরো নাক ডেকে ঘুমাচ্ছেন, আর এখানে আমি দম বন্ধ করার অনুমতিতে পৃষ্ঠ হচ্ছি। থ্যাঙ্কস আমার মেয়ের অনুভূতিটা বোঝার জন্য। সিগারেটের শেষ টান দিয়ে অবশিষ্ট অংশটুকু বেলকনি থেকে বাইরে ফেলে দেয় সাজিদ। তুলিকার কথার উত্তরে তাচ্ছিল্যের হাসি হাসে সে। তুলিকার দিকে ফিরে তার চোখে চোখ রেখে বলল, তিয়ানা আমার আর তিয়াসার মেয়ে, তোমার নয়। তাছাড়া আমি তুমি নয় যে কারোর অনুভূতি বুঝবো না, তার অনুভূতির মূল্যায়ন করব না। নিজে যা ঠিক মনে করব তাই করব। ওপাশের মানুষটা কি করে বাঁচবে সেদিকে লক্ষ্য রাখবো না। তোমার মতো স্বার্থপর নই আমি। সাজিদের প্রথম বলা বাক্য শোনা মাত্র বুকের ভেতরে খা খা করে উঠে তুলিকার। তবে পরের বলা বাক্য শুনে হাসে সে। হেসে বলল, এমন তো না, তুমি অসুখী ছিলে, ভালোই তো ছিলে আমার বোনকে নিয়ে। তাহলে বাঁচবে না কেন? দুটো সন্তানও জন্ম দিয়েছ, তারা তো আর আকাশ থেকে পড়েনি। নাকি তুমি চিনতেই পারোনি তুলিকা নয় তিয়াসার সাথে ঘর করছো? এই তোমার ভালোবাসা? তুলিকার এহেন কথায় রাগ উঠে সাজিদের। তুলিকার দুই কাঁধ শক্ত করে চেপে ধরে নিজের কাছে টেনে এনে হিস হিস করে বলল, আমার ভালোবাসা নিয়ে অন্তত তোমার মুখ থেকে কোনো ব্যাখ্যা শুনতে চাই না। তুমি এবং তোমার বোন দুজনেই বেঈমান, সুবিধাবাদী, স্বার্থপর, যারা শুধু আমাকে ব্যবহার করে গিয়েছ। আই হেট ইউ বোথ অফ ইউ। শান্ত কঠোর কণ্ঠে উত্তর দেয় তুলিকা। যার সাথে এক যুগ ঘর করেছো, সংসার করেছো, যে তোমার সন্তানদের মা, তার ব্যাপারে এসব বলতে বাধছে না? চেঁচিয়ে উঠে সাজিদ বলল, না, বাচ্চে না। তুমি ঠকিয়েছ আমাকে, তোমার বোনও ঠকিয়েছে, এবং তা খুব বাজেভাবে। ও আমার ড্রাঙ্ক অবস্থায় সুযোগ নিয়েছে, সেটাও ঠকানো। তুলিকাকে হালকা ধাক্কা দিয়ে ছেড়ে দেয় সাজিদ। ক্রুদ্ধ হেসে বলল সে, অবশ্য ঠকানো তো তোমাদের রক্তে আছে। বাবা যেমন, সন্তানও তো তেমনই হবে।
কথা শেষে ঘর থেকে বেরিয়ে যায় সাজিদ। তবে ব্যালকনিতে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে তুলিকা। সাজিদের শেষের বলা বাক্যগুলো তার কানে বারবার প্রতিধ্বনি হচ্ছে। মেঘালয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে তিয়ানা। মানুষটাকে খুব ভালোবেসে ফেলেছে সে। আলতো করে মেঘালয়ের চুলের হাত বুলিয়ে দিচ্ছে সে। ঘুমন্ত মেঘালয়কে খুব সুন্দর দেখাচ্ছে। তিয়ানার ইচ্ছে করছে মেঘালয়ের লাল টকটকে নাকটাতে কামড় দিতে। এখনো লাল হয়ে আছে। মেঘালয়ের লুচু নাকটাও হয়তো এতদিন জেনে গিয়েছে তিয়ানা তার উপর বড়ই দুর্বলতা। সকালে সূর্যের আলোতে ঘুম ভেঙে যায় মেঘালয়ের। চোখ খুলে দেখে তিয়ানা তার সাথে লেগে গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে। মৃদু হাসে মেঘালয়। কতকাল ধরে সে এই দিনটির অপেক্ষায় ছিল। আজ বহু বছর পর তার অপেক্ষার অবসান ঘটল। আজ তিয়ানা তার কাছে, তার সাথে আছে এবং ঘুম ভেঙে সে তিয়ানার মুখটি প্রথম দেখতে পেল। তিয়ানাকে এক পলক দেখে ফ্রেশ হতে যায় মেঘালয়। ফ্রেশ হয়ে এসে ট্রাউজার আর টি শার্ট পরে আয়নায় নিজেকে দেখে কিছু একটা ভেবে পাঞ্জাবি বের করে পরে নেয়। কয়েক ঘন্টা আগেও সে এই বাড়ির অন্য সদস্যদের মতো থাকলেও আজ সে নতুন জামাই। তাই নতুন জামাই ভাবটা ধরে রাখার জন্যই পাঞ্জাবি পরে সে। আয়নায় নিজেকে দেখে হেসে ওঠে মেঘালয়। গতকালও সে তিলাতের মতো এই বাড়ির ছেলে ছিল, কিন্তু আজ সম্পর্ক ঘুরে জামাইতে পরিণত হলো। আয়নায় নিজেকে দেখে খাটে শোয়া তিয়ানার দিকে তাকায় মেঘালয়। ততক্ষণে তিয়ানা ঘুম থেকে মেঘালয়কে দেখে হা করে চেয়েছিল। তিয়ানার এমন দৃষ্টিতে কটূক্তি করে মেঘালয়। ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বিছানার কাছে এগিয়ে গিয়ে তিয়ানার দিকে ঝুঁকে তার চোখে চোখ রাখে। সদ্য গোসল করে আসা মেঘালয়কে স্নিগ্ধ লাগছে, সাথে মাতাল করা মেঘালয়ের শরীরের নিজস্ব স্মেল। মেঘালয়ের তীক্ষ্ণ দৃষ্টিতে ভরকে যায় তিয়ানা। মেঘালয় হাত বাড়িয়ে তিয়ানার থুতনিতে টোকা দিয়ে মুখ বন্ধ করে দেয়। থতমত খায় তিয়ানা। দুষ্টু হাসে মেঘালয়, বলল, আমি জানি আমি দেখতে সুন্দর, হ্যান্ডসাম। হাঁ করে চেয়ে থাকতে হবে না, আমার আদরিণী আছে আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকার। তোর জন্য শিক্ষালীন নেই। কপাল কুঁচকে ফেলে তিয়ানা। আদরিণী মানে? তিয়ানাকে কনফিউজ করে অ্যাটিটিউড নিয়ে আয়নার সামনে গিয়ে চুলে চিরুনি করে মেঘালয়। তিয়ানা শাড়ি ঠিক করে তড়িঘড়ি করে খাট থেকে নেমে মেঘালয়ের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায়। তিয়ানাকে এভাবে দাঁড়াতে দেখে ভ্রু কুঁচকে ফেলে মেঘালয়। বিরক্তি নিয়ে বলল, হোয়াট মানে? আপনি তখন কি বললেন? ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল মেঘালয়। কি বললাম? রাগ নিয়ে বলল তিয়ানা। আদরিনী মানে কে সে? হাত ঘড়ি পড়তে পড়তে উত্তর দেয় মেঘালয়। আমার গার্লফ্রেন্ডের কথা বলছি। থমকে যায় তিয়ানা, সিরিয়াস কণ্ঠে বলল। মানে? মেঘালয় বিরক্ত নিয়ে বলল, মানে সিম্পল, আমার গার্লফ্রেন্ড বাংলায় যাকে বলে প্রেমিকা, বুঝছিস? মেঘালয়ের বলা কথায় গলা শুকিয়ে যায় তিয়ানার। হাত পা কেমন শীতল হয়ে আসে তার। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, সত্যি বলছেন? থমকানো কণ্ঠে ধীরে প্রশ্ন দেয় তিয়ানা। তাহলে কাল আমায় বিয়ে করলেন কেন? বাঁকা হাসে মেঘালয়। পাঞ্জাবির পকেটে হাত দিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে তেরা কণ্ঠে বলল, তোর বাপ আর আমার বাপ জোর করেছে আমাকে। গলা ধরে আসে তিয়ানার। নিজেকে শান্ত রেখে বলল, জোর করলে আর মেনে নিলেন? আপনি কি ছোট বাচ্চা যে জোর করলে আর মেনে নিতে হবে? কিছু বলে না মেঘালয়। ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে চেয়ে থাকলো তিয়ানার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখখানার পানে। নিজ মনে বলে তিয়ানা, এখন কি হবে? কি হবে? ঘরে তুই থাকবি, বাইরে আমার গার্লফ্রেন্ড। রেগে যায় তিয়ানা, চেঁচিয়ে বলল। কি বলছেন কি আপনি? শান্ত কণ্ঠে বলল মেঘালয়। যা বলছি তা ঠিক বলছি। তুই তো বললি তোকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। ইভেন কার সাথে বিয়ে তাও তুই জানতি না, আমাকেও জোর করা হয়েছে। তো তোর যদি ইচ্ছা হয় তুই আমার সাথে থাকবি, না হলে না। থমকে যায় তিয়ানা। মেঘালয় এক পলক তিয়ানাকে দেখে ঘর ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে একবার পিছু ফিরে বলল, ও হ্যাঁ, আমি কিন্তু আমার গার্লফ্রেন্ডকে বিয়ে অবশ্যই করব।
অভিককে সমানে গুতিয়ে যাচ্ছে মৌমিতা ঘুম থেকে তোলার জন্য, তবে তার সেদিকে মন নেই। সে চোখ খিচে বন্ধ করে আসে। আজ যাই হয়ে যাক ঘুমাবেই সে। বিরক্ত হয় মৌমিতা, বলল, তুমি উঠবে নাকি? ঘরে আজ খাওয়া বন্ধ হবে তোমার। মৌমিতার কথা শেষ করতে দেরি। অভিকের ঘুম থেকে উঠে বসতে নয়, সেটা দেখে কুটিল হাসে মৌমিতা। আলমারি থেকে জুয়েলারির বক্স বের করে অভিকের সামনে এনে রেখে বলল, দেখো তো, এই হারটা তিনুর জন্য কিনেছি, মানাবে না? অভিক বিরক্ত হয়ে বলল। তুমি এটা দেখাতে আমার সাদের ঘুম ভাঙালে। মৌমিতা বলল, হ্যাঁ, আর দেখো এই শাড়িটা অনেক সুন্দর না? আমাদের তিনুকে ভালো লাগবে না? মৌমিতার কাণ্ডে হতাশ অভিক। কিছুক্ষণ আহাম্মকের মতো নিজের প্রিয়তমা স্ত্রীর দিকে চেয়ে থাকে। শাড়ি দেখায় মন দিল। শাড়ি নেড়ে চেড়ে বলল, হ্যাঁ সুন্দর। কিন্তু এসব কিনলে কখন? আর হাসপাতালের থেকে ফেরার পথে। অবাক হয় অভিক, বলল, আগে তো অনেক কিছু কিনেছো। হেসে বলল মৌমিতা, তাতে কি? তিনু আমার একটা মাত্র ছেলের একটা মাত্র বউ। ওর জন্য কিনবো না তো কার জন্য কিনবো? তিনু তো শুধু আমার মেঘের বউ না, বউ হওয়ার আগে আমার মেয়ে। মৃদু হাসে অভিক। মৌমিতার মেয়ের খুব শখ ছিল। মেঘালয় হওয়ার পর যখন মৌমিতার দ্বিতীয়বার কনসিভ করে বেবিটা পেটেই মারা যায়, ডাক্তার বলে দেয় দ্বিতীয়বার আর সিজার করা যাবে না, তাই বেবি না নেওয়াই ভালো। নিলে যে কোনো একজনকে বাঁচানো যাবে। তারপর আর অভিক সাহস করেনি। তবে মৌমিতা বেশ পিড়াপিড়ি করত, কিন্তু অভিককে টলাতে পারেনি। তারপর যখন তিয়ানা হলো, সেই থেকে তিয়ানা তাদের চোখের মণি। মুচকি হেসে পিছন থেকে মৌমিতার কোমর জড়িয়ে কাছে টেনে ধরে তার ঘাড়ে ঠোঁট ছোঁয়ায় অভিক। কেঁপে ওঠে মৌমিতা। মেকি রাগ নিয়ে বলল, করছো কি তুমি? দরজা খোলা আছে। বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তোমার? শব্দ করে হেসে ওঠে অভিক, বলল, দরজা খোলা তাতে কি? বাসায় তো কেউ নেই, ছেলে তো তার শ্বশুর বাড়ি। অভিকের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ায় মৌমিতা। জুয়েলারির বক্স হাতে নিয়ে বলল, ছেলে নেই বাড়িতে, কিন্তু রুমা তো আছে। রুমা যদি এসে পড়ে? আমি নিচে যাচ্ছি, ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে আসো। আর হ্যাঁ, রুমার আজ স্কুল আছে, হাসপাতালে যাওয়ার সময় ওকে ছেড়ে যাবে। মৌমিতার যাওয়ার দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে অভিক। বউটা তাকে পাত্তাই দিচ্ছে না। বিয়ে করে বাঘ থেকে বিড়াল হয়ে গিয়েছে সে। বিছানায় হাত পা গুটিয়ে বসে আছে তিয়ানা। ফ্রেশ হয়নি এখনো অবধি। হাত পা কেমন অসাড় হয়ে গিয়েছে তার। গত রাতে সে খুশি ছিল তার বিয়ে মেঘালয়ের সাথে হওয়ায়। আজ ভাবছে কেন হলো বিয়েটা। এখন কি করবে সে? মেঘালয়কে সে রগে রগে চিনে। মেঘালয় যখন একবার বলেছে সে তার প্রেমিকাকে বিয়ে করবে তো করবেই। তিয়ানা চাইলেও আটকাতে পারবে না। বুকের ভেতরে তোলপাড় হচ্ছে তিয়ানার। মাথা খালি খালি লাগছে। কি করবে বুঝতে পারছে না সে। কি করা উচিত তার? নিজের জায়গা ছেড়ে দিবে? তাছাড়া উপায় কি? মেঘালয়কে সে অন্য কারো সাথে মেনে নিতে পারবে না, কোনোভাবেই পারবে না। সে তো ভেবেই নিয়েছিল মেঘালয় তার হবে না, সেটা সম্ভব না। আর আজ যখন বিয়ে হলো তখন জানালো মেঘালয় অন্য কাউকে ভালোবাসে। বিয়ের আগে জানলে কি এমন ক্ষতি হতো? জানলেও বা কী করতো সে? তিয়ানা তো জানতোই না তার বিয়ে মেঘালয়ের সাথে হচ্ছে। কোনো মেয়ে স্বামীকে ভাগ করতে পারে না, আর না সতীর নিয়ে সংসার করতে চায়। তাহলে কি করবে সে? মেঘালয়কে ডিভোর্স দিয়ে দিবে? সাজিদ কিচেনের সামনে এসে ঘুরঘুর করছে, তবে তুলিকা সেদিকে মন নেই। নিজের মনে কাজ করছে সে। কাল রাত থেকে তুলিকা সাজিদের সাথে কোনো কথা বলেনি। তার বলতে ইচ্ছা হয়নি। সে যে ভুল করেছে তার শাস্তি সে গত 32 বছর ধরে পেয়ে এসেছে, 3 যুগের কাছাকাছি সময় ধরে। তারপরও তার শাস্তি শেষ হয়নি। ইদানিং হাঁপিয়ে উঠেছে তুলিকা। গত 32 বছরের সুখ ঠিক কী জিনিস সে বুঝতে পারেনি। জীবনের অধিকের বেশি সময় অবহেলা পেয়েই কাটিয়ে দিয়েছে সে। সেদিন কি করতো তুলিকা? নিজের বোনকে মরতে দিত? বোনের লাশ ডেঙ্গিয়ে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করে ঢ্যাং ঢ্যাং করতে করতে শ্বশুরবাড়িতে যেত সে। তিয়াশা নিজের বোনের সুখ দেখতে পারেনি, তাই
বলে সেও নিজের বোনকে মরতে দিতে চলে আসতো। মায়ের পেটে একসাথে ভাগাভাগি করে বড় হয়েছে দুজন, যার সাথে তার জন্মের আগে থেকেই সম্পর্ক। সে বোন তার অস্তিত্ব থেকে তার সঙ্গী ছিল, সেই বোনকেই সে মরতে দিত। অতীত ভাবতে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসে তুলিকার। মাতৃহৃদয় কেঁপে ওঠে তার। নিজ সন্তানকে অবধি নিজের সন্তান বলে কখনো বলতে পারেনি সে। একবারও কি সাজিদ তাকে বোঝার চেষ্টা করেছে সে কতটা কষ্ট পেয়েছে, তার কেমন লেগেছে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হাতে তুলে দিতে, বা নিজের বোনের স্বার্থপরতার কাছে? একবারও কি জানার চেষ্টা করেছে লোকটা? আজ সব দোষ তার। তাচ্ছিল্যের হাসি হাসে তুলিকা। আন্টিমা, মেঘালয়ের ডাকে সম্মিত ফিরে পায় তুলিকা। মুস্কি হেসে মেঘালয়কে দেখে বলল, উঠে গেছিস? ডাইনিংয়ে বস, আমি খাবার দিচ্ছি। মৃদু হেসে বলল মেঘালয়। আমি এখন খাবো না, হসপিটাল থেকে ইমার্জেন্সি কল আসছে, আমাকে এখন যেতে হবে। তুলিকা আতকে উঠে বলল, সে কি, না খেয়ে যাবি মানে? হসপিটালে গিয়ে কখন না কখন খাস ঠিক নেই। তাছাড়া নতুন জামাই, প্রথম দিন শ্বশুরবাড়িতে না খেয়ে যাবি? লোকে কি বলবে? মেঘালয় তুলিকার কথা শুনে আহাম্মক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে, পরে হেসে বলে উঠল, বিয়ে হয়েছে একদিনও হয়নি, এর মধ্যে পর করে দিয়েছ। বাড়ির ছেলের থেকে সোজা নতুন জামাইতে চলে গেলাম। মেঘালয়ের সাথে তাল মিলিয়ে হাসে তুলিকা। কিচেন থেকে খাবার নিয়ে বের হয়ে মেঘালয়ের গালে হাত রেখে বলল, তা কেন হবে? আমার তো দুটো ছেলে, কিন্তু তুই আমার একমাত্র মেয়ের জামাইও তো বল। একটা মাত্র মেয়ে আমার। মেয়ের জামাই নিয়ে সব শাশুড়িদের অনেক শখ আহ্লাদ থাকে, আমারও আছে। আর সেসব তোকে সহ্য করতে হবে। এখন আয়, খেতে বস, বেশিক্ষণ সময় লাগবে না। তুলিকার চোখের দিকে তাকায় মেঘালয়। তার চোখ ছলছল করে উঠে। মৃদু হেসে বলল, বসছি। এই মানুষটিকে নিজের মায়ের থেকে কোনো অংশে কম দেখে না মেঘালয়। তুলিকা তার আরও একটা মা। তুলিকার মতো মানুষ নিজের 28 বছর জীবনেও দ্বিতীয়টি দেখেনি সে। নিজের ভালোবাসার মানুষকে অবধি স্যাক্রিফাইস করেছে, নিজের সন্তানকে অবধি ত্যাগ করে অন্যের শূন্য কোলে পূর্ণতা দিয়েছে। কিন্তু এত ভালো হয়েও নিজে অসুখী। তিয়ানা একভাবেই হাত পা গুটিয়ে বসে আছে। কি করবে কিছুই বুঝতে পারছে না সে। দম আটকে যাওয়ার মতো কান্না আসছে তার। খাওয়া শেষ করে ঘরে আসে মেঘালয়। তিয়ানাকে থম মেরে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কি ব্যাপার, ফ্রেশ না হয়ে কিসের ধ্যান করছিস? মেঘালয়ের প্রশ্নের উত্তর দেয় না তিয়ানা। দিতে ইচ্ছা করছে না তার। তিয়ানাকে চুপ হয়ে থাকতে দেখে মেঘালয় তিয়ানার পাশে গা ঘেঁষে বসে। হালকা কেঁপে উঠে তিয়ানা, তবে নিজের স্থান পরিবর্তন করে না, আর না নিজের ভাবভঙ্গি। মেঘালয়ের শরীর থেকে মিষ্টি একটা স্মেল আসছে, যা তিয়ানার খুব পছন্দের। অবশ্য সেটা পারফিউমের ঘ্রাণ। তবু এই ঘ্রাণ তার মনকে তোলপাড় করে দেয়। ইচ্ছে করে মেঘালয়কে জাপটে জড়িয়ে ধরতে, তবে আগে সাহস হয়নি, মেঘালয়ের থাপ্পড়ের ভয়ে। আর আজ অধিকার থাকা সত্ত্বেও পারছে না, কারণ মানুষটি তার না। কোনো মেয়ে কি সহ্য করতে পারবে নিজের স্বামীর মুখ থেকে অন্য কাউকে ভালোবাসে কথাটি শুনতে? সে যদি আবার নিজের ভালোবাসার মানুষ হয়? মেঘালয় উকিঝুঁকি মেরে ভাবগতি বোঝার চেষ্টা করে তিয়ানার, কিন্তু না। মহারানী খুবই মনক্ষুণ্ণ হয়ে ধ্যান করছে। আলতো হাসে মেঘালয়। পিছন থেকে হাত বাড়িয়ে শাড়ির উপর দিয়ে তিয়ানার পেটে হাত রেখে তার দিকে টেনে আনে। মেঘালয়ের ঠান্ডা হাত পাতলা শাড়ি ভেদ করে তার শরীরে লাগে। হঠাৎ মেঘালয়ের এহেন কাণ্ডে শিউরে ওঠে তিয়ানা। তিয়ানাকে নিজের কাছে ঘনিষ্ঠভাবে টেনে তার কাঁধে থুতনি রাখে মেঘালয়। মেঘালয়ের নিঃশ্বাস তিয়ানার শরীরে আছড়ে পড়ছে। নিঃশ্বাসের গতি অস্বাভাবিক বেড়ে যায় তিয়ানার। মেঘালয় তিয়ানার কাঁধে থুতনি রেখে টেরা চোখে তিয়ানার মুখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে তবে ভালোবেসে বলে উঠল, ওরে আমার ভাবনা কুমারী, কিছু জিজ্ঞেস করছি আমি। মেঘালয়ের এমন কাণ্ড শুনে কেঁপে উঠে তিয়ানা। নিজেকে সামলায়, নিজের অনুভূতিকে দমিয়ে প্রশ্ন করলে তিয়ানা, আপনার কি সত্যি সত্যি প্রেমিকা আছে?
তিয়ানার প্রশ্নে হেসে দেয় মেঘালয়। তিয়ানার ঘাড়ে নাক ডুবায় সে। কেঁপে উঠে তিয়ানা। শাড়ি খামছে ধরে সে। বুকের ভেতর কেমন ধুক ধুক করে উঠে তার। শুকনো ঢোক গিলে তোতলে বলল, কি করছেন? ছাড়ুন আমাকে। আমার বউয়ের সাথে রোম্যান্স। বউ শব্দটি কানে যাওয়া মাত্র বুক ধক করে উঠে তিয়ানার। মেঘালয় ছোট্ট করে ঠোঁট ছোঁয়ায় তিয়ানার ঘাড়ে। শিউরে উঠে তিয়ানা। চোখ বন্ধ করে নেয় সে। মেঘালয় নাক টেনে শ্বাস নিয়ে বলল, তিনু, তোর শরীর থেকে এত সুন্দর স্মেল আসছে কেন বলতো? তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমার। খাবো? আর নিতে পারছে না তিয়ানা। এবার মনে হচ্ছে অনুভূতিতে সে মরে যাবে। মেঘালয়ের থেকে দূরে সরে যেতে চায় সে, তবে পারে না। মেঘালয় তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। বিপাকে পড়ে তিয়ানা। কাপা স্বরে বলল, কি করছেন? ছাড়ুন আমাকে। কেন ছাড়বো কেন? আমার বউকে আমি ধরেছি, তোর কি? তুই চুপ থাক। আহাম্মক হয়ে যায় তিয়ানা। কি বলছে আত পাগলটা? বউটাকে? সে তো। দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে উঠল তিয়ানা। বউটা আমি, তাই আমারই সব। ভাবশালীনভাবে উত্তর দেয় মেঘালয়। ও আচ্ছা, হ্যাঁ, বউ তো তুই। এখন আমি কি করব? তুই আমার বউ বলে আমি কি আমার বউকে আদর করব না? বউয়ের সাথে রোম্যান্স করব না? এবার লজ্জা লাগে তিয়ানার ঠোঁট কাটা লোকটার কথা শুনে। রেগে বলল তিয়ানা। কি সব বলছেন? লজ্জা করছেন আপনার? মেঘালয় অবাক হওয়ার ভান ধরে বলল, নিজের বউয়ের কাছে এত লজ্জা কিসের? এত লজ্জা পেলে আর কোনোদিন আব্বু ডাক শোনা হবে না আমার। থতমত খেয়ে যায় তিয়ানা। মেঘালয়ের এমন পাগলামির কথার উত্তর কি হতে পারে জানা নেই তার। গত এক সপ্তাহ ধরে তিতাল নিজের অনুভূতিকে দমিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ। ভেবেছিল অন্য সব ভালো লাগার মতোই অবন্তীও তার ভালো লাগা, কিন্তু না। সে অবন্তীর জন্য জেনুইন কিছু ফিল করে, যা ভালোবাসা। জীবন আজ অবধি অনেক প্রেম করেছে সে, কিন্তু এমন দমবন্ধ হয়ে যাওয়া অনুভূতি কারো প্রতি অনুভূতি হয়নি তার। নিজেকে আটকানো সম্ভব হচ্ছে না তিতালের। তার অবন্তীকে চাই। বোনের বিয়ে যখন মিটে গেছে, তখন মাকে বলে অবন্তীর বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তিতাল। এবার আর প্রেম নয়, সোজা বিয়ের পিঁড়িতে বউ করে ঘরে তুলবে অবন্তীকে। তারপর না হয় বিয়ের পর চুটিয়ে প্রেম করবে দুজন। অফিসে আসলেও কাজে মনোযোগ দিতে পারছে না সাজিদ। খারাপ লাগছে তার। কাল রাতে তুলিকাকে তার বাবা তুলে খুঁচিয়ে কথা বলা উচিত হয়নি, কিন্তু কি করতো সে? রাগ উঠে গিয়েছিল। তারও কষ্ট হয় তুলিকাকে অবহেলা করতে, কিন্তু যতবার সে ভালোবেসে তুলিকার কাছে যেতে চেয়েছে, ততবার তার মস্তিষ্ক তাকে জানান দিয়েছে তুলিকা তাকে ঠকিয়েছে। তাদের ভালোবাসাকে ঠকিয়েছে, তার বিশ্বাস ভেঙেছে, নিজের বোনের কথা ভাবতে গিয়ে তাকে ঠকিয়েছে। কি করে ভুলবে সে সেদিনটার কথা, যেদিন সে তুলিকাকে তার বউ সেজে না দেখে তিয়াশাকে দেখেছিল? অতীতে ডুব দেয় সাজিদ। অতীত। বিয়ের সব নিয়ম কানুন শেষ করে তিয়াশাকে সাজিদের ঘরে নিয়ে আসা হয়। সাজিদ আগে থেকে ঘরে বসে অপেক্ষা করছিল তার নতুন বউকে কনে সাজে কেমন লাগছে সেটা দেখার জন্য। বিয়ের পর এখন অবধি একবারও তুলিকাকে দেখেনি সে। বাসর ঘরে মন ভরে দেখার জন্য তিয়াশা ঘরে আসা মাত্র সাজিদ ঘরের দরজায় খিল দিয়ে তাকে জাপটে ধরে। শেষ অবধি সে নিজের ভালোবাসাকে বউ করে নিজের করে আনতে পেরেছে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল নিজেকে, কিন্তু জড়িয়ে ধরা তুলিকাকে ছুঁয়ে অপরিচিত লাগে তার। ভ্রু কুঁচকে ফেলে সাজিদ। এক ঝটকায় তিয়াশাকে নিজের থেকে ছাড়িয়ে মুখের ঘোমটা তুলে সে। ঘোমটার আড়ালে তিয়াশাকে দেখে রেগে যায় সাজিদ। সাথে অবাক হয় সে, তুলিকার জায়গায় তিয়াশা কেন? মাথার রগ টকবক করে উঠে তার। তিয়াশাকে এক ঝটকায় দূরে ছুঁড়ে মারে নিজের থেকে। রাগ নিয়ে ধমকে প্রশ্ন করল, তুমি এখানে কেন? তুলি কোথায়? ভয় পেয়ে যায় তিয়াশা। আবেগের বশে বিয়ে করে আসলেও এবার সাজিদকে কিভাবে সামলাবে সে? ভয়ে ভয়ে বলল, কি বলছো তুমি? আমি তো তুলি। রাগ উঠে যায় সাজিদের। নিজেকে সামলে শান্ত কণ্ঠে বলল,
তোমরা দুই বোন কি আবার মজা শুরু করলে আমার সাথে? তিয়াশা, তুলি কোথায়? তুলিকে বের হয়ে আসতে বলো। সব সময় মজা করলেও আজ এসবে আমি খুব বিরক্ত হচ্ছি। সাজিদের শান্ত স্বর শুনে হাত পা ঠান্ডা হয়ে যায় তিয়াশার। ভয়ে কেঁপে উঠে সে বলল, তিয়াশা এখানে আসবে কি করে? আমি তো তুলি। রাগ কন্ট্রোল করতে পারল না সাজিদ। পাশে থাকা টেবিল ল্যাম্প তুলে আছড়ে মারে। রাগী স্বরে বলল সাজিদ। তুলি কোথায় তিয়াশা? ভয়ে ভয়ে উত্তর দেয় তিয়াশা। ও চলে গেছে। ভ্রুকুটি করে ফেলে সাজিদ। প্রশ্ন করল, মানে? মানে তুলি তোমাকে বিয়ে করতে চায় না, তাই চলে গেছে। রাগে শরীর কাঁপছে সাজিদের। তুলিকাকে হারানোর অজানা ভয় অনুভব হচ্ছে তার। চিল্লিয়ে উঠে সাজিদ। সব সত্যি বলো তিয়াশা, তুমি এখানে কি করছো? তুলি কোথায়? সব সত্যি বলবে। তুমি আমাকে খুব ভালো করে চেনো তিয়াশা, ফল ভালো হবে না। আবার বলছি, তুমি বলো তুলি কোথায়? ভয়ে ঢোক গিলে তিয়াশা। ভয় পেয়ে কেঁদে ফেলে সে। এখন নিজের প্রতি আফসোস হচ্ছে এমনটা করার জন্য। সাজিদ কোনো দিনও মানবে না তাকে। ভয় পেয়ে সব বলে দেয় সাজিদ। তুলি আমেরিকা চলে গেছে আমার জন্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। বুকে মোচড় দিয়ে উঠে সাজিদের। সব কিছু অন্ধকার লাগছে তার। ধরে আসা কণ্ঠে প্রশ্ন করল, কখন গেছে? আমাদের বিয়ের কিছুক্ষণ আগে। আরও কিছু বলে তিয়াশা, তবে সাজিদের কানে সেসব আর যায় না। তার মস্তিষ্ক বারবার একটা শব্দ রিপিট হচ্ছে, আমাদের বিয়ের কিছুক্ষণ আগে। সেদিন রাতে সাজিদ একের পর এক কল করে তুলিকার ফোনে, কিন্তু বন্ধ। এরপর কখনো সে তুলিকার সাথে যোগাযোগ করতে পারেনি বহু বছরে। শুধু তার একটা প্রশ্ন করার ছিল তুলিকাকে, আমাকে কেন ঠকালে? কিন্তু তুলিকার নাগাল সে বহু বছরেও পায়নি। তবে তিয়াশাকেও সে মেনে নেয়নি। বড়লোক বাবার সন্তান হওয়ায় টাকা পয়সার অভাব ছিল না সাজিদের, তাই সর্বক্ষণ বারে পড়ে থাকতো। কখনো বাড়ি ফিরতো বা কখনো না। এভাবে কেটে যায় 3 বছরের অধিক সময়। সাজিদের কোনো পরিবর্তন ছিল না। অফিসে যেত, কাজ করতো, বাকি সময় বারে মদ গিলে কাটাতো। তিয়াশাও ততদিনে বুঝতে পারে আবেগের বশে নিজেকে সহ 3টে জীবন নষ্ট করেছে সে। তবে তার কিছু করার ছিল না। সেও তুলিকার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তুলিকাকে পাওয়া যায় না। হয়তো বোনের প্রতি অভিমান বা ঘৃণায় তুলিকা নিজেকে ধরা দেয়নি। প্রতিদিনকার মতোই ড্রিঙ্ক করে বাড়ি ফেরে সাজিদ। সেদিন তিয়াশা বোনের কথা ভেবে তুলিকার পুরনো শাড়ি পরেছিল, যা সাজিদ তুলিকাকে উপহার দিয়েছিল। বিয়ের 3 বছরেও অধিক সময় পর সাজিদ নেশা করে অবস্থায় তিয়াশাকে তুলিকা ভেবে নিজের কাছে টেনে নিয়েছিল। স্বামীর একটু ভালোবাসা স্পর্শ পাওয়ার লোভে সাজিদকে বাধা দেয় না তিয়াশা। তার ফলস্বরূপ তিলাতের জন্ম। তিয়াশাকে অবহেলা করলেও নিজের সন্তানকে অবহেলা করতে পারে না সাজিদ। মেনে নেয় তিলাতকে। তবে সেদিনের পর তিয়াশাকে নিজের আশেপাশে আসতে দিত না সাজিদ। এমনকি নিজের ঘর তিয়াশাকে ছেড়ে দিয়ে সে অন্য ঘরে থাকা শুরু করে। শার্ট জিন্স পরে ডাইনিং টেবিলে আসন পেতে বসে থাকে তিয়ানা। তিলাত এসে তার মাথায় মেরে বলল, কাল না তোর বিয়ে হলো, কই একটু নতুন বউ ভাব নিয়ে থাকবি, তা না নিজের রূপে ফিরিয়ে এলি। বিরক্ত নিয়ে বলে উঠল তিয়ানা। তুই তো নতুন শালক হইছস, তো যা না, তুই জামাইবাবুর ঠ্যাং ধরে ঝুইলা পর। একটা থাপ্পড় মারবো, বেয়াদব। বড় ভাইয়ার সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আমি তোর সাথে কথা বলতে চাচ্ছি না ভাইয়া, তুই সর আমার সামনে থেকে। আমি খুব ভালো করে জানি তুই আর মেঘ ভাইয়া মিলে আমায় ফাঁসাইছস। তিলাত মুখে হাত দিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, ছি তিনু ছি, নিজের বরকে কেউ ভাইয়া বলে? তিয়ানা অবাক হওয়ার ভান ধরে বলল, কে বর? ওই খারুসটাকে আমি জীবনে আমার জামাই হিসেবে মানব না, ওকে আমি ডিলিট করে দিব। তিলাত চোখ মুখ কুঁচকে প্রশ্ন করল, হোয়াট? ডিলিট করে দিবি মানে? তিয়ানা কোনো উত্তর না দিয়ে খাবার প্লেট ঠাস করে টেবিলের উপরে রেখে চক তুলে পানি খেয়ে বাইকের চাবি আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে তিলাতকে কোনো পাত্তা না দিয়ে মেন ডোর থেকে বেরিয়ে যায়। তিলাত মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। বিড়বিড় করে বলল, তোর কপালে দুঃখ আছে জামাই বাবু। ক্যাম্পাসের এক পাশে বেঞ্চিতে মন খারাপ করে বসে আছে অবন্তী।
তিয়ানা কাল তাকে কিছু না বলে চলে গেল। কিছুটি বলল না। সে সারা রাত আশায় ছিল এই বুঝি তিয়ানা তাকে ফোন করবে, কিন্তু দীর্ঘশ্বাস ফেলে অবন্তী। তিয়ানা হয়তো তার কথা বিশ্বাস করেনি, বিশ্বাস করারও কথা না। কি ভাবুক রানী, কি করছে সেখানে একা একা? ভাবনার মধ্যে হঠাৎ তিয়ানার কণ্ঠস্বর শুনে পাশে তাকায় অবন্তী। তিয়ানা ঠোঁটে হাসি নিয়ে তার দিকে চেয়ে আসে। অবন্তীকে অবাক করে তিয়ানা তার কাঁধ জড়িয়ে ধরে বলল, যা হয়েছে ভুলে যাও অবন্তী, সব আগের মতো করে নেই। চোখের জল চলে আসে অবন্তীর। হেসে বলল, তুই আমাকে ক্ষমা করেছিস? হেসে বলল তিয়ানা, না, তোকে কেন ক্ষমা করব? ভার্সিটি থেকে শুরু করে তোর চামচাগুলোকে নিয়ে আমায় অনেক জ্বালাইছিস, যেটা আমি ভুলি নাই। হাসে অবন্তী। তার সাথে তাল মিলিয়ে তিয়ানাও হাসে। অনেক বছর বুকের মধ্যে বন্ধু হারানোর যন্ত্রণাটা সরালো দুজনে। পিছন থেকে রবিন বলে উঠল, তোকে বলছিলাম তিনু আমাদের চামচা বলবি না, আমরা ফ্রেন্ডস। তিয়ানা কপাল কুঁচকে পিছনে ফিরে বলল, 1000বার বলবো তোর চামচা। কি করবি তুই? না, আজ আর কিছু বলবো না। তোদের মধ্যে মান অভিমান শেষ হলে তাতেই খুশি। সারাদিন অবন্তীর সাথে কাটায় তিয়ানা। অবন্তীকে তার বাসায় ছেড়ে ফেরার পথে মেঘালয়কে রেস্টুরেন্টে ঢুকতে দেখে বাইক থামায় তিয়ানা। ভ্রুকুটি করে ফেলে তিয়ানা। কাহিনী কি? মেঘালয় এই সময় হসপিটালে না থেকে রেস্টুরেন্টে কি করছে? সাথে আবার মেয়েও আছে। ঠোঁট কামড়ে ধরে তিয়ানা। কাহিনী গড়বড় লাগছে তার। বাইকে বসেই উকিঝুঁকি মেরে মেয়েটার চেহারা দেখার চেষ্টা করে সে। সন্দেহ নিয়ে বাইক পার করে মেঘালয়ের পিছু নেয় সে। মেঘালয়ের পিছনের টেবিলে বসে তিয়ানা। মেয়েটাকে স্পষ্ট দেখা গেলেও মেঘালয়কে দেখা যায় না। মেঘালয়ও তাকে দেখবে না। মেয়েটাকে চেনা লাগছে না তিয়ানার, কখনো দেখেওনি সে। আচ্ছা, এটা আবারও সেই মেয়েটা না তো? মেঘালয়ের গার্লফ্রেন্ড? বুকের মোচড় দেয় তিয়ানার। তাহলে কি মেঘালয় তাকে সত্যি বলেছিল মেঘালয়ের গার্লফ্রেন্ড আছে যার নাম আদরিনী? ভাবতেই তিয়ানার বুকে যন্ত্রণা শুরু হয়। অজানা ভয়ে বুক ধকধক করছে তার। মেঘালয়কে পেয়েও কি সে হারিয়ে ফেলবে? পিছন থেকে উকি দেয় তিয়ানা। মেঘালয় মেয়েটির হাত ধরেছে। বুকের ভেতর ঝাঁঝ করে উঠে তিয়ানার। চোখ জ্বালা করছে, এই বুঝি জল গড়িয়ে পড়বে। উঠে দাঁড়ায় তিয়ানা। দ্বিতীয়বার পিছনে না তাকিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় সে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দ্রুত হেঁটে বাইকের কাছে যায় সে। বড় বড় শ্বাস ফেলে হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে সাজিদ। ফ্রেশ হয়ে দেখে তুলিকা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তুলিকার পাশে এসে দাঁড়ায় সাজিদ। গলা খাকারি দিয়ে বলল, তোমার সাথে কথা ছিল। সাজিদের দিকে না তাকিয়ে ভাবশীলভাবে বলল তুলিকা, বলো। আই এম সরি। তাচ্ছিল্যের হাসি হাসে তুলিকা। পূর্ণ দৃষ্টিতে সাজিদকে দেখে সে। শান্ত কণ্ঠে প্রশ্ন করল, সরি কেন? তোমার ফ্যামিলি, আই মিন তোমার বাবা তুলে আমার বলা উচিত হয়নি তুলে। ভুল কিছু বলেনি। তুলিকার নির্বাক রূপ পছন্দ হয় না সাজিদের। রাগ উঠে যায় তার। রেগে গিয়ে ধমকে বলল, আমি সরি বললাম তো তুলি। হাসে তুলিকা। হেসে বলল, অযথা রেগে যাচ্ছ সাদ। তুলিকার থেকে দৃষ্টি সরিয়ে ফেলে সাজিদ। নিজেকে শান্ত করে সে। তুলিকার হাত ধরে শান্ত স্বরে বলল, আমাদের গল্পটা অন্যরকম হতে পারতো তুলি। থমকায় তুলিকা। ঠোঁট কেঁপে উঠে। শীতল দৃষ্টিতে সাজিদের পানে চায় সে। সাজিদ তাকেই দেখছিল। দুজনের দৃষ্টি মিল হয়। ভাবে তুলিকা, হ্যাঁ, তাদের গল্প অন্যরকম হতে পারত, কিন্তু সে সব শেষ করে দিয়েছে। নিজেকে ধরে রাখতে পারল না তুলিকা। সাজিদকে জাপটে জড়িয়ে ধরে চোখের জল ছেড়ে দেয় সে। খুব খুব কান্না পাচ্ছে তার। সাজিদও তার প্রিয়তমাকে নিজের থেকে দূরে সরায় না। নিজের সাথে জড়িয়ে ধরে রাখে তাকে। কবরের পাশে আসন পেতে বসে আছে তিয়ানা। হাতে কিছু গোলাপ ফুল। অতি যত্নে কবরের উপরে আগাছাগুলো তুলে সেখানে ফুলগুলো রাখে সে। মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে তার। আবেগ নিয়ে কবরে হাত বুলায় সে। খানিক বাদে কেঁদে দিয়ে কবর জড়িয়ে ধরে সে। ফুপাতে ফুপাতে বলে উঠল সে, আই হেট ইউ মা, আই হেট ইউ। দেখো, বহু বছর আগে তুমি যে অন্যায়টা করেছিলে, আজ ঠিক সেটা আমার সাথে ঘটেছে। আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। দেখো, প্রমাণ পাচ্ছ তো তুমি? দেখো, আজ আমি তোমারই মতো মেঘের জীবনের 3rd পার্সন।
মেঘ অন্য কাউকে ভালোবাসে মা, আমাকে ভালোবেসে না। হয়তো আমি তোমার মেয়ে, তাই আমি তোমার মেয়ে বলে হয়তো ও আমায় সহ্য করতে পারে না, কিন্তু ভাইয়াও তো তোমার সন্তান মা। তাহলে ভাইয়া কেন ওর বেস্ট ফ্রেন্ড বলো? আমি কেন সত্যিটা জানলাম বলো? কেন জানলাম আমি তোমার মেয়ে? আম্মু, আমি আম্মুর মেয়ে নই। আমি মানতে পারছি না। এই যে আমি তোমার কাছে আসি, তোমাকে ছুঁই, কথা বলি, তোমার মধ্যে মামা অনুভূতি পাই না, বরং আমি আম্মুর শরীর থেকে মামা গন্ধটা পাই। মনে হয় আমি আমার নিজের মাকেই জড়িয়ে আছি। আমি কেন আম্মুর মেয়ে হলাম না? আমি আম্মুর মেয়ে হলে কি মেঘ আমাকে ভালোবাসতো? দেখো, কাল আমাদের বিয়ে হয়েছে, আর আজই মেঘ ওর প্রেমিকাকে নিয়ে ঘুরছে। একজন স্ত্রী হয়ে কি করে মানবো সেটা? চোখের জল মুছে উঠে দাঁড়ায় তিয়ানা। কবরের স্থান থেকে বেরিয়ে যায় সে। পিছু ফিরে কবরের দিকে তাকিয়ে বলল, আই হেট ইউ মা। তোমার সন্তান হয়ে আমি খুবই লজ্জিত। সেদিন তোমার বদলে আমার মৃত্যু হলে হয়তো খুব ভালো হতো। বেশ রাত করে বাড়ি ফিরে মেঘালয় তিয়ানার ঘরে এসে দেখে তিয়ানা পড়ছে। ভ্রুকুটি করে মেঘালয় ব্যঙ্গ করে বলল, তুইও পড়িস? মেঘালয়ের কণ্ঠস্বর কানে যাওয়া মাত্র বিরক্ত নিয়ে তার দিকে তাকায় তিয়ানা। সেই সাথে বিরক্তি নিয়েই বলল, মানে আমি কি পড়ি না? হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপরে রেখে টাই খুলতে খুলতে বলল মেঘালয়। হ্যাঁ, তা তো তোর রেজাল্টে বলে দেয়। তিয়ানা কিছুটা মেজাজ নিয়ে বলল, ইয়া, রেজাল্টেই বোঝায়। তাই আমি ঢাবের স্টুডেন্ট। আসছে আমার ডাবের স্টুডেন্ট। নিজের গ্রুপ থেকে তো পারিসনি চান্স পেতে বিভাগ পরিবর্তন করতে হয়েছে। পেয়েছি তো, সেই অনেক আমার জন্যই। আমার আপনার মতো ব্রিলিয়ান্ট হবার দরকার নেই। বাই দ্য ওয়ে, আপনি আমার ঘরে কি করছেন? মেঘালয় সটাম হয়ে বিছানায় শুয়ে হাই তুলে বলল, বইয়ের ঘর তো এখন আমার ঘর। তিয়ানা চেয়ার থেকে উঠে তেরে মেঘালয়ের কাছে গিয়ে হাত উঁচিয়ে বলল, কে বউ? কার বউ? আমি কারো বউ না। আপনাকে আমাদের বাড়িতে বা কেউ আসতে বলেছে? নিজের বাড়ি যান। মেঘালয় তিয়ানার হাত ধরে টেনে বিছানায় ফেলে তার উপরে উঠে কানের কাছে মুখ নিয়ে বলল, তোর বাপ বলছে বিয়ের পর 3 দিন নাকি জামাইকে শ্বশুর বাড়িতে থাকতে হয়। আর কে কার বউ সেটা এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। বলে তিয়ানার কানে ঠোঁট ছোঁয়ায় মেঘালয়। মেঘালয়ের হঠাৎ আক্রমণে হতভম্ব হয়ে যায় তিয়ানা। সে সাথে তার স্পর্শে কেঁপে উঠে তিয়ানা। মেঘালয়কে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বলল, আপনি দিন দিন খুব নির্লজ্জ হয়ে যাচ্ছেন মেঘ ভাইয়া। আমি বোন হই আপনার। বাঁকা হাসে মেঘ। আচমকা তিয়ানার ঘাড়ে কামড় দিয়ে বলল, বোন এখন বউ হয়ে গেছে। মেঘালয়ের এহেন কাণ্ডে তিয়ানার সারা শরীর শিউরে ওঠে। অতি কষ্টে ঢোক গিলে বলল, কি করছেন মেঘ ভাইয়া? মেঘালয় তিয়ানার গালে চুমু খেয়ে বলল, বউয়ের সাথে রোমান্স। তিয়ানা অসহায় কণ্ঠে বলল, আমি কিন্তু মরে যাব। হাসে মেঘালয় হেসে বলল, আচ্ছা, মেরে ফেলছি আমি। তিয়ানা কাঁদো কাঁদো মুখ নিয়ে মেঘালয়কে দেখতে থাকে। তিয়ানার প্রতিক্রিয়া দেখে হো হো করে হেসে দেয় মেঘালয়। তিয়ানা কিছু বুঝতে না পেরে আহাম্মক হয়ে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। মেঘালয়ের হাসি থামলে তিয়ানার নাক টেনে বলল, তোকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে তিনু। মেঘালয়ের উত্তরে মুখ ফুটে কিছু না বলতে পারলেও মনে মনে বলল তিয়ানা, খান না, কে না করছে? খেয়ে ফেলুন তো তাড়াতাড়ি। তারপর আমিও দেখব কি করে আমাকে ছেড়ে আপনার ওই প্রেমিকা শয়তান্নির কাছে যান। মেঘালয় দুষ্টু হেসে তিয়ানার ঠোঁটের কাছে এগিয়ে যায়। তিয়ানা চোখ বন্ধ করে ফেলে। মেঘালয় দুষ্টু চোখে তিয়ানার বন্ধ চোখের দিকে চেয়ে বলল, জানিস তিনু, তুই জন্মানোর পর একদিন প্রথম যেদিন তোকে কোলে নিয়েছিলাম, কোলে নেওয়া মাত্র তুই আমার কোলে পটি করে দিয়েছিস। তিয়ানা হতবাক হয়ে চোখ খুলে ফেলে। মেঘালয় এমন একটা মুহূর্তে এসব মানে লোকটা তাকে চোখ কটমট করে মেঘালয়কে দেখে তিয়ানা। হাসে মেঘালয়, তার ঠোঁটে তিয়ানার ঠোঁট ছুঁই ছুঁই। কাল বিলম্ব না করে তিয়ানার ঠোঁটে ঠুস করে চুমু খেয়ে ফেলে সে। মেঘালয়ের এহেন কাণ্ডে হতবুদ্ধি হয়ে যায় তিয়ানা। ঠোঁট ছেড়ে তিয়ানার নাকে কামড় দিয়ে বলল, ভাবতে পারছিস তিনু, তুই হিসু টিসু না পুরোই পটিতে চলে গিয়েছিলি। আজকে সে তিনু রানী নাকি আমার বউ, আর আমি নাকি তার সাথে রোমান্স করছি। হাই কপাল।